তাহলে আজকে আমাদের আমাদের সেমিনারটা শুরু করি। এটা আজকে সেমিনারটা মূলত হচ্ছে সাজেশন প্যানেল ডিজাইনের উপর। আমরা আসলে মোটামুটি একটা সাজেশনের প্যানেল ডিজাইন কিভাবে কি করতে হয় বিষয়গুলো নিয়ে আজকে মোটামুটি একটা ব্রিফলি একটা ডিসকাশন করে ট্রাই করবো। সাজেশন প্যানেল ডিজাইন যদি আমরা দেখি আসলে একটা সাজেশনের মধ্যে আমরা কি কি প্যানেল আসলে মূলত দেখি এই বিষয়গুলো একটু আমরা দেখি তাহলে প্রথমে দেখবো একটা এসটি সুইচ গিয়ার থাকে। এরপর একটা ট্রান্সফরমার থাকে যেটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। এরপর এলটি প্যানেল, পিএফআই প্যানেল দুটো একসাথে থাকে, কিছু কিছু ক্ষেত্রে আবার আলাদা করা হয়। এরপর এমডিবি, এসডিবি ওয়ান, এসডিবি টু এইভাবে সাবস্টেশন ডিস্ট্রিবিউশন সাইডে ভাগ হয়ে যায়। যদি আমরা একটা এসএলডি দেখি, এটা যদি একটা 11 কেভি এর একটা এসএলডি জাস্ট ডিস্ট্রিবিউশন সাইডে যদি আমরা একটু দেখি, আমাদের প্রথম হচ্ছে লাইটিং এজটা থেকে শুরু হয়ে ড্রপ আউট পিস হয়ে আমাদের একটা এইচটি সুইচ গিয়ারে ইন করে। এই এইচটি সুইচ গিয়ারটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের ট্রান্সফরমার সাইজের উপর। ট্রান্সফরমার সাইজটা যদি 500 কেভি এর ভিতরে হয় তাহলে আমরা হচ্ছে এটা এলপিএস ইউজ করব। আর যদি এটা সাইজ যদি 500 কেভি বেশি হয় তাহলে আমরা ইউজ করবো হচ্ছে পিসিবি, যেটা হচ্ছে আহ 34 অ্যাম্পিয়ার হতে পারে, ট্রান্সফরমার সাইজের উপর 1250 হতে পারে। ডিপেন্ড করবে ট্রান্সফরমার সাইজের উপর। অর্থাৎ আমরা এসটি সুইচ দিয়ে দুইটা হতে পারে, একটা হচ্ছে বিসিবি দিয়ে হতে পারে, একটা এলবিএস দিয়ে হতে পারে। এরপর আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারটা পাবো। ট্রান্সফরমার পরে হচ্ছে আমাদের এলটি পার্টটা শুরু হয়। এখানে তো আমরা একটু খেয়াল করে দেখবেন যে এখানে একটা 1000 এম্পিয়ার একটা এসিবি দেখানো হয়েছে। এখান থেকে শুরু করে এই পুরো অংশটা হচ্ছে একটা এলটি পার্টের অংশ। এর মধ্যে আমাদের পিএফআই পার্টটাও আছে। তো ম্যাক্সিমাম সাবস্টেশনের ক্ষেত্রে এলটি এবং পিএফআই প্যানেল এগুলো হচ্ছে অ্যাটাচড করা হয় থাকে। কিছু কিছু ক্ষেত্রে হয় কি, যদি স্পেসের যে সাবস্টেশন থাকে, সাবস্টেশন রুমে যদি স্পেসের কোনো সংকট থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমরা এলটি প্যানেলটা সেপারেট করা হয়। আদারওয়াইজ হচ্ছে এলটি এবং পিএফআই একসাথেই করা হয়। আর এই থেকে দেখেন যে কতগুলো লোড, 32 এম্পিয়ার, 16 এম্পিয়ার, 1000 এম্পিয়ার, এই প্রত্যেকটা লুপে এক হচ্ছে এক একটা ডিবি, একটা বা এমডিবি, এসডিবি, এস ওয়ান, এসডিবি টু এইভাবে লুট আকারে আলাদা আলাদা করা। জাস্ট একটা সিম্পল একটা ধারণা দেওয়া হলো। এরপর যদি আমি দিয়ে এখানে কিছু সার্কিট ব্রেকার দেখানো হয়েছে যেগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল ইউজ করা হয়, এবং এমসিবি, এমসিসিবি, আরসিসিবি, এলসিবি, সিবি আছে, বিসিবি আছে, SF6 আছে। এগুলো জাস্ট ব্রেকার গুলো দেখতে কেমন এগুলো একটু দেখানো হলো। তো যদি আমরা এই গিয়ারটা যদি দেখি, একটু আগে যেটা আমরা ডিসকাস করছিলাম যে ট্রান্সফরমার সাইজ যদি 500 কেভি দিতে হয় তাহলে হচ্ছে আমরা জেনারেলি এলবিএস টা সিলেক্ট করবো। আর 500 কেভি বা 500 কেভি থেকে বড় হলে তখন আমরা বিসিবি চলে যাবো। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু আরএসসি এবং এরকম দুইটাই হচ্ছে এইটা ফলো করে। আপনি যদি এই দুটো অডিট, যে কোনো একটা অডিট যদি আপনার হয় তাহলে অবশ্যই আপনাকে এই ইয়াটা ফলো করতে হবে, মেকানিজমটা ফলো করতে হবে। হয় এলপিএস রাখতে হবে, না হয় বিসিবি দিয়ে রাখতে হবে। আমরা যদি 500 কেভি হয় সেক্ষেত্রে এলবিএস ইউজ করা বাধ্যতামূলক না, সেক্ষেত্রে আমি চাইলে বিসিবি দিয়েও ইউজ করতে পারবেন। ভাইয়া, প্রবলেম। আসসালামু আলাইকুম। ভাই, একটু কি আপনার সাউন্ডটা ক্লিয়ার করা যায়? সাউন্ডটা খুব আস্তে আসতেছে ভাইয়া। আচ্ছা, এখন কি ক্লিয়ার আছে ভাই? জি ভাইয়া, আর একটু ক্লিয়ার হলে ভালো হবে ভাইয়া। এখন ক্লিয়ার আসতেছে একটু, এটা কি আগের সবারই? তুলনায় ভালো। আচ্ছা, কি সবার প্রবলেম হচ্ছে? আমার তো মনে হচ্ছে নেটওয়ার্ক এই না, ঠিক আছে। আপনার স্পষ্ট শুনতে পাচ্ছি। হয়তো ভাইয়ের নেট প্রবলেম। আচ্ছা আচ্ছা, তাহলে একটু ভাই আপনি একটু Sound okay, sound okay, ক্লিয়ার আছে sound সাউন্ড? okay. Yes. আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় ভাইয়ের মনে হয় একটু নেটওয়ার্ক হতে প্রবলেম হতে পারে। আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমরা কি মাঝে মাঝে দু একটা কোশ্চেন করতে পারি কোনো কিছু জানার হলে? অবভিয়াসলি কোশ্চেন করতে হবেন, ওসব জানা থাকলে অবশ্যই এটা আমি আনসার দেওয়ার ট্রাই করবো। এখানে হচ্ছে আমরা হচ্ছে এই প্ল্যাটফর্মটা হচ্ছে নলেজ শেয়ারিং। এমন না যে আমি সবকিছু জানি, এমন এক বিষয় যেগুলো হচ্ছে আমরা আমার চেয়ে ভালো জানি। আমরা একজন আরেকজনের কাছে শিখবো, এটাই হচ্ছে এখানে মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা, নলেজ শেয়ার করা। ঠিক আছে, অবশ্যই কোশ্চেন করবেন। জি ভাইয়া, ধন্যবাদ।
এসটি সুইচ গিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, যদি ওই আমরা মানে এটা রুলসটা হচ্ছে এরকম যে আমরা যদি কস্টের ক্ষেত্রে এখানে একটা বড় ধরনের একটা ইস্যু হয়, ধরেন আপনি একটা ছোট একটা সাবস্টেশন করবেন যেটা হয়তো 250 কেভি এর জন্য। তো এখন 250 কেভি এর জন্য তো আপনি বিশাল মানে আমরা হিউজ কস্ট তো আপনি মানে রাখবেন না, আপনি একটা নির্দিষ্ট একটা কস্টিং ব্যাপার স্যাপার থাকে যে প্রত্যেকের সাবস্ক্রিপশন করার ক্ষেত্রে। তো ওই কস্টিং বেস করে যদি আপনি দেখেন, দেখবেন যে একটা এলবিএস প্যানেল নিতে আমরা খরচ হয় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা, 2 লক্ষ টাকা। সেক্ষেত্রে যদি আপনি একটা যদি বিসিবি দিয়ে একই একটা প্যানেল নেন, তাহলে খরচ পড়তে প্রায় 7.5 লাখ থেকে 8 লাখ টাকা। ভালো আরো ভালো মান নিলে 10 লাখ টাকা উপরেও চলে যায়। তো এখন আপনি ছোট সাবস্ক্রিপশনের জন্য এত কস্টিং, শুধুমাত্র একটা সাইজটির জন্য এত কস্টিং খরচ করবেন কিনা। তো এই ক্ষেত্রে হয় কি আপনার এলবিএস টা বেশি ইউজ করে। তবে এই ক্ষেত্রে আপনি যদি বিসিবি ইউজ করেন, এটা কোনো সমস্যা না, তো অবশ্যই এটা। তবে মাস্ট বি হচ্ছে যদি আপনি আরএসসি অথবা নিরাপন ফলো করতে চান, অডিট ফলো করতে চান, বা আপনার স্ট্যান্ডার্ড ফলো করতে চান, অবভিয়াসলি আপনাকে হয় এলবিএস ইউজ করতে হবে না বিসিবি ইউজ করতে হবে, যে কোনো একটা ইউজ করতেই হবে। আর আপনি যদি কোনোটা যদি ইউজ না করেন তাতে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে হচ্ছে বা আপনার সাবস্ক্রিপশনটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হলো না, যদি 500 কেবির ভিতরে হয় ছোট সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। বাট বড় কেউ ক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে বিসিবি দিতেই হবে, অথবা আপনি SF6 দিতে হবে যদি আউটডোর হয় আর কি। তবে SF6 বিসিবির তুলনায় অনেক বেশি, আরো হাই কস্টিং। সেক্ষেত্রে আমরা কস্ট মিনিমাইজ জন্য আমরা বিসিবিটাই বেস্ট সলিউশন হয় আর কি, যদি সিলেকশনের ক্ষেত্রে। আচ্ছা, এখন যদি আমরা একটা এলবিএস দেখি, আসলে এলবিএস টার মধ্যে ও কি কি কাজটা করে। ও মূলত হচ্ছে দুইটা প্রোটেকশন দেবে, একটা হচ্ছে শর্ট সার্কিট, একটা হচ্ছে ওভারলোড ফল্ট। এই দুইটা প্রোটেকশনের জন্য মূলত এলবিএস টা কাজ করে। আর এটার মধ্যে মানে যদি আপনি এলবিএস মূলত কাজ করে হচ্ছে ফিউজ দিয়ে। আপনার যদি কখনো যদি এলবিএস দেখে থাকেন, একটু পরে আমরা একটা প্যানেলে দেখবো। এটা হচ্ছে একটা পিছনে একটা ফিউজ, তিনটার জন্য তিনটা ফেজ, তিনটা ফিউজ লাগানো একটা মেকানিজম থাকে। ওইখানের ভিতরে যখন আমার ফিউজটা বসানো হয়, যদি কোনো কারণে আমার শর্ট সার্কিট বা ওভারলোড ফল্ট হয়, তাহলে আমার ওই ফিউজ গুলা ব্লাস্ট হয় আর কি। সেক্ষেত্রে আবার আবার নতুন ফিউজ লাগিয়ে দিলে আবার আগের মতো এটা কাজ করে। অর্থাৎ প্রত্যেকবারে আপনার ইয়া হলে, শর্ট সার্কিট বা ওভারলোড ফল্ট হলে আপনার প্রত্যেকবারে ফিউজ নষ্ট হয়ে যাবে। মানে এটা অনেক ওয়ান কাইন্ড অফ হচ্ছে আপনার আগে যে ব্রেকার গুলো ছিল আগে, মানে অনেক আগে যে আমার বাসা বাড়ি যে ব্রেকার গুলো ইউজ করতাম, অনেকটা ওই টাইপের আর কি। একটা ভিতরে একটা আহ কাটোয়ার টাইপের একটা ইয়া ছিল, ব্র্যাকেট ছিল একটা, ভিতরে একটা কেবল লাগানো ছিল। তো কোনো কারণে শর্ট সার্কিট মোবাইল হলে ওই কেবলটা, একটা কেবল ওটা পুরো যেত, আবার নতুন লাগাই দিলে আবার আগের মতো। এটা মেকানিজম একটা এরকমই। তো এটার মধ্যে আমার আর কি কি জিনিস থাকে, একটু যদি আমরা কনস্ট্রাকশনটা দেখি, দেখবেন যে আমার তিনটা সিটি থাকে, তিনটা পিটি থাকে। আর এইচআরসি ফিউজের কথা একটু আগে বললাম। আর তিনটা, যেহেতু আমার সিটিপিটি ইউজ করতেছি, এগুলোর জন্য আমার এম্পিয়ার মিটার, ভোল্ট মিটার, সিলেক্টর, এগুলো আমরা মনিটরিং করার জন্য এই মিটার গুলো আমরা রাখতে পারি। তবে এমন না যে আমার প্রত্যেক ক্ষেত্রে যে এই সিটিপিটি তিনটা তিনটা দিতে হবে, এটা ম্যান্ডেটরি না। আমি আমি চাইলেও সিটি বাদ দিয়ে শুধুমাত্র দুইটা পিটি দিয়েও আমি এই প্যানেলটা ডিজাইন করতে পারি। আবার যদি আমার মিটারের ক্ষেত্রে যদি আমি তিনটা মিটার না দিয়ে আমি একটা মিটার দিয়েও আমি মিটারিং ইউনিটটা রাখতে হবে, যদি ডিজিটাল মিটার দিই। আর যদি আমরা অ্যানালগ মিটার দিই, একটা অ্যানালগ মিটার দিয়ে একটা সিলেক্টর দিয়ে, তাহলে আমি সেক্ষেত্রেও আমি একটা মিটার দিয়ে তিনটা ফেজ দেখতে পারবো। তো মিটার দিলাম একটা আর সিলেক্টর দিলাম একটা, তাহলে আমি তিনটা ওই সিলেক্টর দিয়ে আমি জাস্ট সিলেক্ট করার পর তিনটা ফেজ সিলেক্ট করে দিলাম, যখন যে ফেজ আমার দেখা দরকার ভোল্টেজ, জাস্ট ওই ফেজ দিলাম, তাহলে আমার ভোল্ট মিটারে ওই ফেজের ভোল্টেজটা দেখাবে। সেক্ষেত্রে একটা মিটার একটা সিলেক্টর দিয়েও আমি সেম কাজটা করে ফেলতে পারবো। আর যদি এটা করতে না হয় তাহলে আমি তিন ফেজ তিনটা মিটার দিব। আর যদি দুটাই করতে না হয় তাহলে আমার একটা ডিজিটাল মিটার দিব, তাহলে ডিজিটাল মিটারের মধ্যে একটা দিয়ে সব দেখা যায়, এটা হচ্ছে মাল্টি ফাংশন মিটার। বুঝা গেছে বিষয়টা? এখানে যদি আমরা একটা এলবিএস Yes, দেখি, yes. হ্যাঁ এটা যদি আমরা একটা এলবিএস দেখি, দেখেন দেখবেন যে এটা হচ্ছে আমরা ইউজ করা। হ্যাঁ বলেন, একদম ভাই মনে হয় একটা কোশ্চেন করতে যাচ্ছে, বলেন। ভাই আমার কোশ্চেনটা ছিল যে আপনি যে মাল্টি ফাংশন মিটারটা বললেন ওখানে আপনার মানে মূলত কি কি দেখাবে, ভোল্টেজ, এম্পিয়ার আর হার্জ, এই তিনটা জিনিস তাই তো? কিলোওয়াটও দেখে, মাল্টি ফাংশন মিটার দিয়ে কিলোওয়াটও দেখা যায়।
ও আচ্ছা আচ্ছা, কিলোওয়াট। ঠিক মাল্টিফাংশন আছে ভাই। মিটারের মধ্যে অনেক ধরনের আপনার ক্যাটাগরি আছে, বুঝতে পারছেন? আপনি মডেল অনুসারে অনেক ক্যাটাগরি আছে। আপনি একটু স্নাইডারের ওয়েবসাইট ঢুকলে আপনি দেখবেন যে ওদের অনেক ধরনের মাল্টিফাংশন মিটার পাওয়া যায়। মানে একটা ফাংশন এক রকম চাইলে। আচ্ছা, আমরা যদি এখন একটা এলবিএস প্যানেল দেখি, এটা হচ্ছে 2200 হাইটের করা হয়েছে, 2200 বাই আপনার এগুলো এমএম এর মেজারমেন্ট গুলো। 2200 হচ্ছে হাইট, আর উইথ হচ্ছে 800, আর ডেপথ হচ্ছে 1000। আপনি এই ক্ষেত্রে হাইট 2000ও রাখা যাবে, যেহেতু আমাদের আমরা যে কোম্পানি যে আছি ওইটাতে হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। স্ট্যান্ডার্ড মেনটেনটা হচ্ছে আমাদের এসটি গুলা 2200 হাইটে রাখা হয়, এই জন্য হচ্ছে 2200 করা হয়েছে। আমরা এইটা চাইলেও এলবিএস টা 2000 হাইটেও করা যায়। আপনি দেখবেন যে এখানে সিপি ইউজ করা হয় না, শুধুমাত্র পিটি ইউজ করা হয়েছে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, ওদের বাজেট মানে কম ছিল আর কি, যার কারণে ওরা চাইনায় হচ্ছে মানে এত বেশি কস্টিং এটার জন্য ইউজ করবে, যার কারণে ওরা শুধুমাত্র পিটি দিয়েই এটা ডিজাইনটা করা হয়েছিল। শুধুমাত্র যদিও আমাদের পিটি ইউজ করছি, তাহলে শুধুমাত্র বোল মিটার ইউজ করা হয়েছে। আর এখানে যদি একটা খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে ডিজিটাল বোল মিটার, যার কারণে এখানে কোনো সিলেক্টর আমার দরকার হয় না। তো আমরা এক্ষেত্রে অ্যানালগ, যদি আমরা বোল মিটার ইউজ করতাম অ্যানালগ, তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে একটা সিলেক্টর দিতাম। ওই সিলেক্টর দিয়ে আমি প্রত্যেকটা ফেজ আলাদা আলাদা করে দেখতে পারতাম যে আমার ভোল্টেজ কত। আর উপরে গুলা ফেজ ল্যাম্প, আর নিচে যে দুইটা আছে এটা হচ্ছে অন পুশ অফ পুশ, সরি অন ল্যাম্প অফ ল্যাম্প। আমরা যদি এলপিএস অন থাকে তাহলে বুঝতে পারবো ল্যাম্পের মাধ্যমে, আর অফ থাকলেও এটা ল্যাম্পের মাধ্যমে, আমরা ইন্ডিকেটর ল্যাম্পের মাধ্যমে বুঝতে পারবো। আর পাশে যে ছোট্ট একটা মিটার আছে এটা হচ্ছে টেম্পারেচার মিটার, যেটা আমার ভিতরে এখন টেম্পারেচার কত আছে সেটা থার্মোস্টেট বসানো থাকে। ওইটা দিয়ে জাস্ট মেজারমেন্ট করে দেখা হয় আর কি, যে এখন টেম্পারেচার কত আছে। এটা হচ্ছে মোটামুটি ওভারঅল একটা এলবিএস ডিজাইনটা, বিষয়টা এরকমই থাকে ভিতরে, যা যা থাকে আরো কিছু বিষয় যেগুলো বললাম। উম, তবে তাহলে একটা প্রশ্ন, আপনার যে ওখানে ভিসিবি প্যানেলে একটা হিটার লাগানো হয়, ওই হিটারে মানে আসলে কি ওইটা সব সময় মানে গরম রাখার জন্য, আর ওইটা টেম্পারেচার মানে কত রাখতে হয়, এটা একটু কাইন্ডলি জানাবেন। ওইটা হচ্ছে ধরুন আপনার যখন আমার শীতকাল হয়, তখন তো আপনার টেম্পারেচার কমে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিশেষ করে শৈত্য প্রবাহের সময় দেখেন যে 18 ডিগ্রি বা 11 ডিগ্রি যখন হয়ে যায় না, তখন দেখবেন যে আপনার প্যানেলের ভিতরে একটা নির্দিষ্ট টেম্পারেচার আপনার করতে হয়। সেটা 25 ডিগ্রি, আমাদের দেশের অনুসারে 25 ডিগ্রি, 35 মেনটেন করা হয় আর কি। এর নিচে হলে যেন আপনার ওই হিটারটা যেন অন হয়ে যায়, অন হয়ে ও প্যানেলের ভিতরে হিট করে। তখন 18 ডিগ্রি, আমরা এখন 12 ডিগ্রি হয়ে গেলো, 11 ডিগ্রি হয়ে গেলো, ও এখানে হিট, যখন টেম্পারেচার আপনি সেট করে দিয়েছেন আমার 25 to 35, তাহলে ও 25 থেকে যখন নিচে নেমে গেছে, তখন ও অটোমেটিকলি চালু হয়ে গেল। চালু হয়ে ও আবার ওই লেভেলে আনার ট্রাই করবে। এটা হচ্ছে হিটারের কাজ, জাস্ট আমার টেম্পারেচার নির্দিষ্ট রেঞ্জের নিচে না। আসলে কি মানে আহ, ওখানে কি কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, সেটা বলছি। টেম্পারেচার কমে গেলে নাকি বেড়ে গেলে? মানে যদি ঠান্ডা হয়ে যায় ভিতরে, যেটা হিটার ইউজ হ্যাঁ, হ্যাঁ, করে, এই- আসলে ওই মানে জন্য তো। প্রবলেম হতে পারে অনেক ধরনের। হ্যাঁ, হ্যাঁ, প্রবলেম হতে পারে, তো আমার জন্য তো আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচার ফলো করব। আমরা প্রত্যেকটা ইকুইপমেন্ট একটা নির্দিষ্ট টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আছে, ওই টেম্পারেচার ফলো করতে হবে না। কারণ আমরা যদি টেম্পারেচার বেড়ে যায় সেটাও সমস্যা, কারণ আমাকে টেম্পারেচার কমানোর ব্যবস্থা করতে হবে। যে আমরা আলাদা একটা কুলিং সিস্টেম রাখতে হবে, যেটা ফ্যান বা আমরা দেখবেন যে প্যানেলের পিছনে ফ্যান থাকে না, কুলিং ফ্যান। ওই কুলিং ফ্যান গুলো তখন আমরা চালু করে দিতে হয়। যেমন ট্রান্সফর্মার ক্ষেত্রে আপনি দেখেন, ট্রান্সফর্মার ক্ষেত্রে যদি হয় আপনার যদি ট্রান্সফর্মার ওভারহিট হয়ে যায়, তখন সেক্ষেত্রে আবার আলাদা কুলিং ফ্যান দিয়ে কুল করতে হয়। বিষয়টা অনেকটা এরকম আর কি। এখন যদি আমরা একটা বিসিবি দিয়ে যদি এসটি সুইচ গেড়ে আসি, তাহলে আসলে আমরা বিসিবিটা কেন ইউজ করবো? বিসিবিটা ইউজ করবো হচ্ছে আমরা, এটার কাজ হচ্ছে এখানে যে একটু ক্লিয়ার করতে, এটা হচ্ছে এটা খুব দ্রুত কাজ করে। আর এটা দিয়ে আমরা প্রায় অলমোস্ট অনেক ধরনের ফল্টকে আমরা এখানে ডিটেক্ট করতে পারবো, যেমন আর্থ ফল্ট আছে, আমরা শর্ট সার্কিট, ওভারলোড, গ্রাউন্ডিং, আরো অনেক ধরনের ফল্ট আছে। অলমোস্ট কম বেশি মিলাই হচ্ছে 15টার মতো ফল্টকে আমরা ডিটেক্ট করানো যায়, এবং ওটা অনুসারে ট্রিপ করানো যায় আর কি। এটা হচ্ছে বিসিবি দিয়ে। আর বিসিবি হচ্ছে
আপনার খুব দ্রুত কাজ করে, একটা মিলি সেকেন্ডের মধ্যে কাজ করে। তো দেখা যাচ্ছে কি আপনার একটা এমসিসিবি বা একটা বিসিবি যে মানে যে অল্প সময়ের মধ্যে ট্রিপ করে তার চেয়ে আরো কম সময়ের মধ্যে ট্রিপ করে হচ্ছে বিসিবি। এই জন্য হচ্ছে আপনার এই ক্ষেত্রে আর একটা আছে যেমন SF6, এটা আরো একটু আরো বেটার কাজ করে, প্লাস গুলো আরো কাজ করে, অয়েল সার্কিট ব্রেকার গুলো আরো বেটার কাজ করে। বাট কস্টিং উপর বেস করা হচ্ছে আমার বিসিবিটা হচ্ছে সবচেয়ে বেস্ট সলিউশন হয় আর কি, যদি কস্টিং এর উপর বেস করা হয়। আর এই একটা এসটি সুইচ গিয়ারের মধ্যে কি কি পার্ট গুলো থাকে, ওটা হচ্ছে ওটার মতোই কিছু কিছু জিনিস এক্সট্রা আছে, যেমন একটা ডিসকানেক্টর থাকে, আইসোলেটর থাকে, তারপর প্রোটেকশন রিলে থাকে, বাস বার থাকে, আর্থিং সুইচ থাকে, আর কন্ট্রোল প্যানেল থাকে। কন্ট্রোল প্যানেল অ্যাজ ইউজুয়াল সব প্যানেলেই থাকে। আর সিটিপিটি হচ্ছে অ্যাজ ইউজুয়াল এই এলবিএস এবং এসটি সুইচ কি যেটা বিসিবি দিয়ে হয়, দুইটার মধ্যে সিটিপিটির সংখ্যা প্রায় সেমই থাকে। বাট পিসিটি আমরা তিনটা রাখি, বাট পিটি অনেক সময় দুইটা দিয়েও করা যায়। ক্ষেত্রে হয় ওপেন ডেল্টা কানেকশন, যদি আমরা পিটি দুইটা দিয়ে থাকি। এখানে কিছু অ্যাডভান্টেজ দেখানো হয়েছে, যেমন একটা হাই রিলায়েবিলিটি, ওপেন সেফটির জন্য, তারপর কুইক ফল আইসোলেশন, এনহ্যান্স সিস্টেম স্টেবিলিটি, রিডিউস ড্যামেজ অফ ইকুইপমেন্ট ডিউরিং ফল, মানে ওই ফলের কারণে আমরা এটা খুব দ্রুত কাজ করার কারণে আমার ড্যামেজটা অনেকটা রিডিউস করা যায় ইকুইপমেন্ট। আর সেফটি কনসিডারেশন জন্য কিছু জিনিস বলা হয়েছে, যেটা একটু আগে আমি যেটা মেনশন করছিলাম আর কি, ওই বিষয়গুলো একটু এখানে অ্যাডভান্টেজ এবং সেফটি কনসিডারেশন বলা হলো। আর আমরা যদি একটা এইচটি সুইচ গিয়ার যদি দেখতে কেমন দেখি, দেখবেন যে এখানে একটা আইএমডি রিলে ইউজ করা হয়েছে, একটা ফেজ ল্যাম্প ইউজ করা হলো, তিনটা ফেজ ল্যাম্প। আর এর নিচে যেগুলা ইউজ করা হলো এগুলা হচ্ছে ভোল্ট মিটার এবং মিটার, সাথে সিলেক্টর ইউজ করা হয়েছে। আর নিচে হচ্ছে যে ল্যাম্প গুলো আছে এগুলো হচ্ছে ইন্ডিকেশন ল্যাম্প, অন অফ ইন্ডিকেশন ল্যাম্প, অন অফ পুশ, আর হচ্ছে একটা চিপ চিপ ল্যাম্প ইউজ করা হয়েছে। যদি আমার বিসিবি যদি ট্রিপ করে তাহলে ওই ট্রিপ ল্যাম্পটা ইন্ডিকেশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো। এখন আমরা এই যদি আগে এলবি এর সাথে এই এসডিটা মিলাই, দেখতে পাবেন যে ওইটাতে ইউজ করা হয়েছিল হচ্ছে ভোল্ট মিটার ছিল ডিজিটাল, কিন্তু এখানে ইউজ করা হয়েছে হচ্ছে অ্যানালগ, যার কারণে সিলেক্টর ইউজ করা হয়েছে। যদি আমার এখানে যদি আমরা অ্যানালগ তিনটা ইউজ করতাম তাহলে সেক্ষেত্রে নিচে যে সিলেক্টর আছে ওই সিলেক্টর আমার দরকার হতো না, তাহলে একটা তিনটা মিনিট দিয়ে আমরা তিনটা ফেজে ভোল্টেজ দেখতে পেতাম। আর সেম এম্পিয়ার ক্ষেত্রেও যদি একটা করে সিলেক্টর ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে আমার একটা মিটার দিয়ে হয়ে যায়। আর পাশে যদি আমরা দেখবেন তাহলে একটা বিসিবি সাইড ভিউ এখানে দেখানো হয়েছে। আর এখানে হচ্ছে বাস বার অ্যারেঞ্জমেন্ট দেখানো হয়েছে উপর দিকে, এটা হচ্ছে বাস বার কম্পার্টমেন্ট। আর নিচে হচ্ছে সিটি এবং পিটি আছে, কেবল সরাসরি এসে আমার সিটি দিয়ে ইন করে। আর পিটি পিটি হচ্ছে দুইটা পিটি এখানে ইউজ করা হয়েছে, দুইটা হচ্ছে ওপেন ডেল্টা কানেকশন হিসেবে ইউজ করা হয়। তিনটা দিলে তখন হচ্ছে সিরিজ হয়ে যায় আমার আপনার, বা তিনটা জায়গায় দুইটা দিলেও আমার ওপেন ডেল্টা কানেকশন করা হয় আর কি, সেক্ষেত্রে আমার কস্টিংটা এখানে একটু কমে। আহ, এখন কি কারো কোনো কোশ্চেন আছে এই এসপি সুইচ গিয়ার এবং এলবিএস এবং বিসিবি নিয়ে? বিসিবিটা কিভাবে কাজ করে? বিসিবিটা কিভাবে কাজ করে? জি। আচ্ছা, এটা বিসিবি তাহলে আমরা সার্কিট পার্ট গুলো নিয়ে ডিসকাস করলে তখন তখন আমরা একটু দেখাতে পারবো আমরা এলবিএস বিসিবি, আমরা এমসিবি এমসিসিবি বিষয়গুলো আর কি। কেন হয়তো বা আমরা একটু ব্রিফলি সবগুলো আলোচনা করার মধ্যে নিয়ে আসছি, তো তাহলে হয়তো বা আলাদা আলাদা আলোচনা করে দেখি লাস্টের দিকে হলে আমরা একটু দেখানো ট্রাই করবো যে আপনার বিসিবি নিয়ে আলাদা কিছু ডিসকাস করার। ঠিক আছে, ঠিক আছে। এখানে ওভারঅল আমরা প্যানেল গুলো নিয়ে একটু ডিসকাস করতেছি, তো তখন হয়তো বা জন্য শর্টে শর্টে শর্টেজ করা হয়েছে আর কি। আচ্ছা, এখন যদি আমরা একটা পিএফআই প্যানেল সম্পর্কে দেখি, আসলে আমরা পিএফআই প্যানেল কেন ইউজ করবো। ধরুন আমার একটা সিস্টেমের মধ্যে, হ্যাঁ বলেন, কারো কোনো কোশ্চেন আছে মনে হয়? সাবস্টেশন যদি 2500 কেভিএ হয়, তো সেক্ষেত্রেও কি ভিসিবি ইউজ করা বেটার হবে নাকি SF6 ইউজ করাটা বেটার হবে? এটা হচ্ছে ক্লায়েন্টের আপনার উপর। আপনি যখন একটা 2500 কেবি একটা সাবস্টেশন ডিজাইন করবেন, তখন আপনি ওনাকে সাজেস্ট করতে পারবেন যে আপনি যদি একটা বিসিবি দিয়ে নেন তাহলে এটা কস্টিং পড়বে এরকম, যদি আপনি SF6 দিয়ে নেন তাহলে এটা কস্টিং পড়বে এরকম।
এখন ক্লায়েন্ট যদি বলে আমার পিসিবিটা দেন, তাহলে পিসিবি নেবেন, যদি এসএফসি বলে ওকে তাহলে এসএফসি দিতে পারবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্লায়েন্টের উপর ওরা না কোনটা না, হচ্ছে তেমন। সেটা সেটা একটা বিষয় ঠিক আছে, বাট আমরা সেফটি রেগুলেশনের কথা ভাবছি। যদি সেফটি এস এফ রেগুলেশন সিক্সটা এসএফ সিক্স ইউজ ভালো। করি তাহলে আপনার মানে আপনার SF6টা ইউজ করি তাহলে ওটা মানে আউটডোরেও রাখা যাবে, কিন্তু বিসিবিটা ইনডোরে অবশ্যই রাখতে হবে, সেটা না হ্যাঁ হ্যাঁ বিষয়টা। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই। আমি আমি এই ওটাই। কোশ্চেনটা সেক্ষেত্রে জানতে আপনার চাইছিলাম। সেক্ষেত্রে আপনার এই স্পেসটা ওই যে আমরা জেনারেলি আমাদের ডিস্ট্রিবিউশন যে সাবস্টেশন গুলো থাকে, এটা হচ্ছে আপনার ইনডোরে হয়, ইনডোরে বসানো হয়, তাই তো? দেখবেন যে আপনার ভাইয়া ওই রকম একটা স্পেস পাওয়া যায় না, ধরেন আপনার নির্দিষ্ট স্পেসের মধ্যে বসাতে হয়। সেক্ষেত্রে আপনার যখন এই আউটডোর এবং ইনডোর বিষয়টা যখন মিলাই ফেলবেন, তখন দেখবেন যে আপনার অনেক স্পেস দরকার হয়, কিন্তু আপনি দেখবেন যে আপনাকে যে স্পেস দিচ্ছে ওই স্পেসের মধ্যে এগুলো আসলে বসানো পসিবল হয় না। আচ্ছা ভাইয়া, 2500 কেবি ট্রান্সফরমার হলে তখন ভিসিবি ইউজ করা ভালো হবে নাকি এসিবি ইউজ করা ভালো হবে, কোনটা বেশি কার্যকর? আপনি এসটি সাইডে তো ইউজ করতে পারবেন না, মানে এসটি সেটে আপনাকে বিসিবি SF6 এগুলো চলে যেতে হবে। বুঝতে পারছেন? আপনার একটু পরে আমরা ওই এলটি পার্টে যখন ঢুকবো, তখন আমরা কেন এসিবি বিষয়গুলো এগুলো একটু ডিসকাস করবো। বিসিবি, ধরেন বিসিবি যে যে মেকানিজমে কাজ করে, ওইটা ধরেন একটা ফল্ট হলে সে ক্লিয়ারেন্স করতে পারে, ধরেন ধরেন কথা কথা বললাম 10 মিলি সেকেন্ড বা 10 ন্যানো সেকেন্ড। একটা বিসিবি, সরি এসিবি, আর একটা বিসিবি তার চেয়ে আরো কম সেকেন্ড, মিনিমাম 2-3 টাইমস কম সময় আপনি এটা ট্রিপ করতে পারবে। এখন আপনার একটা বিসিবির উপর বেস করে ডিপেন্ড করবে একটা ট্রান্সফরমার, আর ওই ট্রান্সফরমার সাথে আমার যুক্ত হচ্ছে এলটি পিএফআই শুরু করে আপনার হিউজ লোড। যখন আপনার পুরো প্ল্যান্টের মানে পুরো একটা যদি আপনার ইন্ডাস্ট্রি দেখেন, পুরো ইন্ডাস্ট্রি সিস্টেমটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে একটা বিসিবির উপর। আপনি ওইখানে যদি এসিবি দেন, যে একটা মিলি সেকেন্ডের মধ্যে আপনার কিন্তু ট্রান্সফরমার ব্লাস্ট করবে। সেক্ষেত্রে আপনি কোনটা দিবেন? আপনি কি এসিবি দিবেন নাকি বিসিবি দিবেন? অবভিয়াসলি আপনি বিসিবি দিবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, আর বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর বিসিবিটা তৈরি করা হয়েছে এসটি পার্টের জন্য, এসিবিটা তৈরি করা হয়েছে এলটি পার্টের জন্য, মানে এলটি সাইডের জন্য। বিএলটি হচ্ছে, এসিবি হচ্ছে এমসিসিবির একটা আপডেট ভার্সন, মানে আপনি এমসিসিবি যেখানে ইউজ করবেন না, সেখানে আপনি এসিবি ইউজ করবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে। আমার লোড যে সময় হাই হয়ে যায় তখন তো আমার তো লোডের উপর নির্ভর করে, যেমন আমার এলটি সাইড যেটা, আমি ভিসি দেবো না এমসিসিবি দেবো, আমার লোড যদি হাই হয় সেক্ষেত্রে তো আমরা যে এমসিবি ইউজ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা ইউজ করি এয়ার বেস সার্কিট ব্রেকার যেটা, ঠিক হ্যাঁ, না? ওই ক্ষেত্রেও ইউজ করা যাবে, ধরুন আপনার একটা 16 অ্যাম্পিয়ার লোড আছে। হুম। ভাইয়া, তোর হুম, যদি 8 এর বেশি যদি হয় আমার তখন 500 ইউজ এম্পিয়ারের করতে উপরে বা পারছেন। আমার 650 এম্পিয়ারের উপরে যে যদি যায়, তাহলে সেক্ষেত্রে আমরা আহ, যেটা আছে ওইটা আমরা ইউজ করি, আমাদের লোডের উপর ডিপেন্ড করবে এটা। আমরা যেটা এই এলটি সাইড যেটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে লোডের উপর। ইন জেনারেলি 1000 এম্পিয়ার উপরে চলে গেলে আমরা এসিবিটা প্রেফার করি, আর যদি 1000 এম্পিয়ার ভিতরে হয় তাহলে এমসিসিবিটা প্রেফার করি। তবে এটা সব ক্ষেত্রে হয় না, অনেক অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট বলেন আমার এমসিসিবিটা থাকবে, আপনি 1250 দিবেন, এটা এমসিসিবি দিবেন, এটা আমরা এসিবি নিবো না। এটা এটা ডিপেন্ড করে হচ্ছে অনেক কিছু ফ্যাক্টরের উপর। ধরেন আপনি একটা প্যানেল আপনার ওখানে আছে, ওই প্যানেলটা আপনি চেঞ্জ করবেন না, ঠিক আছে? আপনি ওই প্যানেলের মধ্যে একটা ব্রেকার বসাবেন। এখন আপনার ওই প্যানেলের মধ্যে, ওই স্পেসের মধ্যে আপনার এসিবি বসে না, আপনি কি বসাবেন? অবভিয়াসলি আমাকে এমসিসিবির মধ্যে যাইতে হবে। বা আপনার দেখা যাচ্ছে আপনি ওই অনেক সময় ক্লায়েন্ট আছে যারা হচ্ছে সেফটি বিষয়গুলো খুব একটা মেনটেন করে না, বলতেছে না আমার যেটা কম কস্টে পাওয়া যাবে ওটা দেন। আমরা একটা 1250 এম্পিয়ারের একটা এমসিসিবি যে প্রাইস, একটা এসিবি প্রাইস চাচ্ছে অনেক বেশি হাই, কি বলবেন আমার এসিবি দরকার না, আমার এমসিসিবি দিয়ে কাজ বিষয় হয়ে হচ্ছে যাবে। আপনার এসিবি এসিবি মানে কত সময়ের মধ্যে ট্রিপ করে ওটা কি আপনার জানা আছে? আর এমসিসিবি আহ, কতটুকু ওই- ট্রিপ করবে? ওইগুলো ওইটা আপনি ওইখানে সেট করে দিতে পারবেন। এসিবিটা হচ্ছে ট্রিপিং টাইমটা আপনি সেট করে দিতে পারবেন, ওইখানে সেটিং আছে, বুঝছেন? বাট মানে এমসিসি, কত মিলি সেকেন্ডের মধ্যে একেবারে ট্রিপ করবে করবে হ্যাঁ ওভারলোড হলে বা ভোল্টেজ শর্ট সার্কিট হলে, সেটা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আচ্ছা। সেট করে দিতে পারবেন। আর আর একটা বিষয় হচ্ছে যে ভাইয়া, ওই যে যেটা ইয়াতে মানে কি জানো ব্রেকিং ক্যাপাসিটি, মানে অনেক সময় যে লেখা থাকে মানে 36 কিলো এম্পিয়ার, ওগুলোর বিষয় হ্যাঁ যদি হ্যাঁ। একটু বলতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বলতেছি। এটা হচ্ছে কি, ধরেন আপনার শর্ট সার্কিট হলে আপনার ব্যাকআপের সর্বোচ্চ কত
কিলো এম্পিয়ার পর্যন্ত সে নিতে পারবে। কত কিলো এম্পিয়ার পর্যন্ত? ওই নির্দিষ্ট একটা মিলি সেকেন্ড থাকে, যে এত সেকেন্ড পর্যন্ত সে হচ্ছে অত, ওই শর্ট সার্কিট হলে এত কিলো এম্পিয়ার পর্যন্ত নিতে পারবে, এর বেশি হলে ও ট্রিপ করাবে। এটা হচ্ছে আপনার ব্রেকিং ক্যাপাসিটি। বুঝতে পারছেন? ধরেন আমরা ব্রেকার রেটিং হচ্ছে 100 এম্পিয়ার, কিন্তু তার কিলো এম্পিয়ার রেটিং হচ্ছে 25 কে। তাহলে ও সর্বোচ্চ যখন শর্ট সার্কিট হয় তখন ও 25 কে পর্যন্ত নিতে পারবে। 25 কে বেশি গেলে, তখন 30 কে গেল, তাহলে ও ট্রিপ করাই দিবে ওই নির্দিষ্ট সেকেন্ডের মধ্যে। যদি এই নির্দিষ্ট সেকেন্ডের মধ্যে ইচ্ছে কম দেয়, তাহলে ওই আবার ও সাস্টেন করবে। তখন ও বুঝবে যে না, ও মনে হয় তো খুব অল্প সময়ের মধ্যে শর্ট সার্কিট হয়েছে, আবার সে আগের জায়গায় চলে আসলে তখন ও আর ট্রিপ করবে না। বোঝা গেছে ব্যাপারটা? আর কারো কি কোনো কোশ্চেন আছে? মনে হয় একটা বাইক কোশ্চেন কি যেন একটা বলতে চাইছিলেন। না ভাইয়া, কন্টিনিউ করতে পারেন আপনি। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর। আমরা যদি একটা পিএফ প্যানেল দেখি, আসলে পিএফ প্যানেল আমরা কেন ইউজ করি একটা সাবস্টেশনের ক্ষেত্রে, যেমন ডেস্কো ডিভিডিসির ক্ষেত্রে ওরা ওদের রেগুলেশন, ওদের রুলস রেগুলেশন আছে কি আপনাকে পিএফআই ইউজ করতেই হবে। বাট আপনার ইন জেনারেল যদি আমরা যদি দেখি আসলে পিএফআই আমরা দরকারটা কি, যদি আমরা যে লোড গুলো আমরা ইন্ডাস্ট্রি সেক্টরে বলেন বা আমরা কমার্শিয়াল সেক্টর বলেন, বা রেসিডেন্সিয়াল বলেন, সব জায়গাতে আমরা যে লোড গুলো ইউজ করি, হয় সেগুলো রেজিস্টিভ লোড অথবা ইন্ডাকটিভ লোড, এর বাইরে আমাদের কোনো লোড নাই। আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো বলা যায় যে 99% হচ্ছে লোড হচ্ছে আমরা ইন্ডাকটিভ লোড। আমার যখন ইন্ডাকটিভ লোড আমরা ইউজ করার ফলে আমার সাথে পাওয়ার ফ্যাক্টরের মানটা কমে যায়। এটা আমাদের আমরা যখন বিএসসি তে পড়ছি তাহলে হয়তো বা আমরা বা ডিপ্লোমাতে আমরা এই বিষয়গুলো হয়তো পড়ে আসছি, বিষয়গুলা। এখন ওই পাওয়ার ফ্যাক্টরটাকে আমরা ইমপ্রুভ করতে পারি অনেকভাবে, বাট কথা সব। বুঝেছেন? জি। না। আচ্ছা, এখন পাওয়ার ফ্যাক্টরকে আমরা অনেকভাবে ইমপ্রুভ করতে পারি, বাট আমরা সাবস্টেশনের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে প্রত্যেকজন একটা পাওয়ার ফ্যাক্টর ইউজ করি, ইমপ্রুভমেন্ট প্যানেল ইউজ করি, যেটা হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক দিয়ে করা হয়। এছাড়া আরো দুইটা মেথড আছে, আমরা যদি একটু বইগুলো পড়লেন তাহলে বুঝতে পারবেন। ফেস ডিসপ্লেসমেন্ট আছে। ক্যাপাসিটর ব্যাংকটা তো আমরা জানি, আর যে যে দুটো মেথড আছে ওই দুটো বললে মনে হয় ভালো হতো। আচ্ছা আচ্ছা, এগুলো একটু বই পড়াশোনা তো আমরা তো এখানে এগুলো ডিসকাস করলে একটু লং হয়ে যাবে আর কি। না, তারপরে এই জিনিসটা আমাদের জানা থাকলে আমাদের জন্য মনে হয় ভালো হবে, কারণ যেহেতু ক্যাপাসিটর ব্যাংকটা কিন্তু আমরা যারা মোটামুটি সবাই পড়ছে, কিন্তু ওই যে বাড়তি যে দুটো ওই দুটো কিন্তু অনেকের মনে থাকে না বা এরকম কার্যক্রমে পড়ে না। জিনিসটা একটু লং হোক, কিন্তু জিনিসটা আমাদেরও শেখা হইলো। বা অনেক সময় আমরা যারা করছি অনেকে মনেও থাকে না, কিন্তু যেটা কমন ইউজ করা হয় ওইটা কিন্তু সবার ভিতরে মনে থাকে। যেমন আমার পাওয়ার ইমপ্রুভ করার জন্য আমার পাওয়ার ক্যাপাসিটি যেমন 0, আমার যদি 1 থাকে তাহলে আমার লস কম 0.8, এটা আমার যে পাওয়ার ব্যাংক আছে ক্যাপাসিটর পাওয়ার ব্যাংকের মাধ্যমে লোড দেয় ওইটা আমার ইমপ্রুভ করে। আর বাকি দুটো মেথড ভাই যদি একটু, যদি কারো সমস্যা না থাকে ভাইরা তাহলে যদি একটু বলে ডিপলি, তাহলে তো কারো সমস্যার কথা না মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি লাস্টের দিকে আগে এটা ডিসকাস করি, দেন পাওয়ার ফ্যাক্টরের বিষয়টা একটু ডিসকাস করবো। আগে টপিকটা শেষ করে দিই, ঠিক আছে? ওটা ব্রিফলি একটু পর ঠিক দেখবো। আছে। আচ্ছা, আমরা যখন ক্যাপাসিটর ব্যাংক দিয়ে আমরা যে পিএফআই প্যানেল আছে, এই পিএফআই প্যানেল যদি আমরা ইউজ করি তাহলে আসলে আমাদের বেনিফিটটা কি হবে? বেনিফিটটা হবে কি, আমার পাওয়ার লসটা রিডিউস হবে। আমাদের যে আমাদের একটা ডিসকোর বা ডিভিডিসি কিছু রুলস আছে, আপনি যদি কন্টিনিউ যদি আপনি যদি পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যদি আপনি প্ল্যান চালান বা আপনার ইন্ডাস্ট্রিতে চালান, তাহলে সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট সময় পর, ওই সময় জন্য যদি পরে যদি দেখে যে আপনারা এখনো ওই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার নাই, তাহলে ওরা আপনাকে একটা প্ল্যানটি করবে। এটা হচ্ছে একটা রুলস রেগুলেশন, যাতে করে আপনি নির্দিষ্ট যে গভর্নমেন্ট গভর্নমেন্ট কর্তৃক যে আমাদের পাওয়ার ফ্যাক্টর যেটা ফিক্স করে দেওয়া আছে, আপনি যেন ওইটা ফলো করে। তারপর আমরা যদি বা আমার পাওয়ার ফ্যাক্টর যদি এই ইউনিটের কাছাকাছি থাকে, তাহলে আমাদের ভোল্টেজ রেগুলেশনটা বাড়ে, আমাদের সিস্টেম ক্যাপাসিটিটা বাড়ে। এগুলো হচ্ছে আমার আমরা যদি একটা ফেভার প্যানেল ইউজ করি, তাহলে আমার নিজেদের জন্য ভালো, কারণ আমার বিলটা কম আসতেছে, আমার সিস্টেম রেগুলেশন বাড়তেছে, আমার সিস্টেম ক্যাপাসিটি বাড়তেছে। তাহলে সেক্ষেত্রে আমার এর জন্য এটা বেটার। আর এটা যদি দিই তাহলে আমার কিছু বেনিফিট, যেটা বলছো হাই ইলেকট্রিসিটি বিল আসে, যেটা যদি আমার লো পাওয়ার ফ্যাক্টর হয়, তাহলে ওভারলোড হয় কেবলের এবং ট্রান্সফর্মার জন্য একটা ভোল্টেজ ড্রপের একটা ব্যাপার স্যাপার থাকে যদি আমাদের পাওয়ার ফ্যাক্টর লো হয়। পাওয়ার ফ্যাক্টর আমরা যদি হাই হয় তাহলে তো আমাদের ইলেকট্রিসিটি কস্ট কমে আসবে না ভাইয়া?
হ্যাঁ, পারফেক্ট হাই বলতে আমরা ইউনিটের কাছাকাছি আনা ট্রাই করবো আর কি, বাট ইউনিটে তো কখনো হুম, হবে না, প্র্যাকটিক্যালি হয় না। আমাদের বাট সাধারণত পারফেক্ট তো কত থাকে? আমাদের 0.8 বা 0.9 তো ম্যাক্সিমাম থাকে। 0.98 আমাদের ফলো করতে হয়, 0.98 অথবা 0.99, জি। এটা ফলো করতে হবে। আমরা আমরা ট্রাই করবেন এটাকে, এটা যেন থাকে। আচ্ছা, পিএফআই প্যানেল নিয়ে আমার একটা কোশ্চেন আছে, একটু আমি যদি অনুমতি দেন তাহলে করতে পারি? প্যানেলে যাই, প্যানেলে গেলে কোশ্চেন গুলো করেন, আমরা একটা প্যানেল এখন তো যাইনি। আচ্ছা। হুম, আচ্ছা, একটা যদি আমরা একটা বেসিক ডায়াগ্রাম যদি দেখি, একটা পিএফআই এর জন্য, সেটা হচ্ছে কি, ধরেন একটা আহ, আসলে আমাদের পিএফআই ব্যাংকটা আসলে, পিএফআই প্যানেলটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে, সে কাজ করবে হচ্ছে আমাদের যে এলটি প্যানেল থাকবে, ওই এলটি প্যানেলে যে ইনকামিং ব্রেকার থাকবে, ওই ইনকামিং ব্রেকার উপর বেস করে ওই আমরা পিএফআই প্যানেল ডিসাইড করবে সে কয়টা। এখন যদি ধরেন একটা 12টা স্টেপ যদি থাকে, তাহলে 12টা স্টেপের মধ্যে কয়টা স্টেপ ও অ্যাক্টিভ করবে, কয়টা স্টেপকে ও আবার, যদি অ্যাক্টিভ থাকে তাহলে যদি ডিজায়ার লেভেল চলে আসে তাহলে ও কয়টা স্টেপকে আবার কাট অফ করে দিবে। এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার এলটি প্যানেলে যে ইনকামিং যে ব্রেকার আছে ওটার উপর। পিএফআই প্যানেল ও রিড করবে হচ্ছে এলটি প্যানেলের মেইন ব্রেকারকে। এটা হচ্ছে এখানে বেসিক ডায়াগ্রাম দিয়ে এটা বোঝানো হয়েছে। দেখবেন যে আমরা এটা এলটি প্যানেলে যেটা থাকবে সেটা থেকে আমরা লোড বা মোটর মেকানিজম সেটা থাকে। এরপর হচ্ছে সিটি থাকবে হচ্ছে ওইটা, ওইটার সাথে সিটিটা বসানো থাকে। এরপর পিএফসি রিলে কি করবে, ওই সিটিটা ভ্যালুটাকে রিড করবে, আবার ওইটা অনুসারে হচ্ছে ক্যাপাসিটর ব্যাংকটাকে হচ্ছে ও অ্যাক্টিভ করবে, আর তারপর আবার ডিসেবল করবে। যদি আমরা একটা পিএফআই প্যানেল দেখতে চাই, তাহলে পিএফআই প্যানেলের মধ্যে বিষয়গুলো হচ্ছে এরকমই থাকে। এটা ফিউজ দিয়ে করা হয়েছে। যদি দেখেন তাহলে একটা পিএফসি রিলে আছে, আর এটা হচ্ছিল স্টেপ ল্যাম্প, আমার যে কয়টা স্টেপ ওই কয়টা স্টেপের জন্য স্টেপ ল্যাম্প। আর এখানে হচ্ছে আমার কন্ট্রোলিং চেম্বার গুলো থাকে, যে কন্ট্রোলিং, যেখানে পিএফআই কন্ট্রোলিং গুলো থাকে। আর পিছনে যে ব্যাংক গুলো দেখে দেখবি যে এখানে ক্যাপাসিটর ব্যাংক দেখানো হয়েছে, এখানে এসআরসি ফিউজ যেটা মেইন বাসবার। আর একটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর থাকে, আর এগুলো হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক। তো আমরা যদি ফিজ জায়গায় আমরা চাইলেও এমসিবি বা এমসিসিবিও ইউজ করতে পারি, যেটা হচ্ছে আমরা স্টেপস যখন সাজানোর সময় তখন ওটা ফিক্স করতে হয় আর কি, কোনটা ইউজ করবো। বাট এইচআরসি ফিজ ইউজ করলে হচ্ছে কস্টিংটা একটু কমে, সেজন্য আমরা এখানে এইচআরসি ফিজটা ইউজ করা হলো। আর পিএফসি রিলেটা হচ্ছে এখানে, এটা কাজ করবে হচ্ছে অটোমেটিক কাজ করবে। এখানে আমরা যখন স্টেপ গুলো, যখন আমরা এখানে সেটিং এ যখন স্টেপ গুলো সহ আমরা পিএফআই লেভেলটা যখন আমরা এখানে বলে দিব, তখন ও অটোমেটিক্যালি কাজ করবে। আমার যে লেভেলটা আমার, ধরুন আমরা বলে দিলাম যে আমার 0.98 বা 0.99 ফলো করতে হবে। ও 0.99 বা 0.98 যদি ফলো করার জন্য যে কয়টা স্টেপ ও অ্যাক্টিভ করা লাগে স্টেপ করবে। আর যদি ওই লেভেলে আমার যদি লোড কমে যায়, ধরুন আমার এখন মোটর অ্যাক্টিভ আছে 5টা মোটর আমার এখন চালু আছে, এখন 5টা মোটর চালু করার কারণে আমার দেখা যাচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মান 0.8 হয়ে গেল। এখন ও 0.8 থেকে এবার 0.98 বা 9 বানানোর জন্য, করার জন্য যে কয়েকটা স্টেপ ধরানো দরকার, ও অটোমেটিকলি ওইটাই স্টেপ গুলোকে অ্যাক্টিভ করে দিবে। যখন দেখতেছেন আমার একটা 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 করে আস্তে আস্তে আমার মোটর গুলো বন্ধ হয়ে গেল, তখন 5টা মোটরে আমার শর্ট হয়ে গেল, আমার আবার কাট অফ হয়ে গেল বা আমার বন্ধ হয়ে গেল, তখন ও কি করবে, আস্তে আস্তে আবার স্টেপ গুলো ছেড়ে দিবে। তখন ও আবার ফিক্স স্টেপ দিয়ে ধরে ওই লেভেলে আবার ধরে রাখবে। এটা হচ্ছে মূলত কাজ করে হচ্ছে অটোমেটিক। এছাড়া আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম আর কি। সেই ক্ষেত্রে হবে কি, আপনার এখানে একটা সিলেক্টর সুইচ ইউজ করতে হবে, যেটা হচ্ছে অটো ম্যানুয়াল সিলেক্টর। তখন আমি যখন অটো মোড দিব তখন হচ্ছে অটোমেটিকলি কাজ করবে, যেটা যেটা একটু আগে ব্যাখ্যা করলাম। আর যদি আমরা ম্যানুয়াল মোড দিই, তখন হচ্ছে আমার স্টেপ গুলো হচ্ছে এখানে একটা সিলেক্টর থাকবে, একটা অন পুশ একটা অফ পুশ থাকবে। আর স্টেপ ল্যাম্পের জন্য প্রত্যেকটা একটা একটা করে স্টেপ তো ল্যাম্প থাকবে। আমরা অন পুশ অফ পুশ দিয়ে দিয়ে আমরা কি করতে পারবো, প্রত্যেকটা স্টেপকে আমরা ম্যানুয়ালি অন অফ করতে পারবো। তো ধরুন আমরা এখন দেখতেছি যে আমার পাওয়ার ফ্যাক্টর মান হচ্ছে ধরুন 0.9 হলো, কিন্তু আমার আমার করার দরকার হচ্ছে 0.98। তাহলে আমি একটা স্টেপ চালু করলাম ম্যানুয়ালি, দেখলাম যে এটা হলো না।
ওই লেভেলে এখন আসলাম, আরেকটা স্টেপ চালু করলাম, আরেকটা স্টেপ চালু করলাম, এরকম 5টা স্টেপ চালু করলাম। 5টা স্টেপ যখন চালু করলাম দেখলাম যে আমার 0.98 হয়ে গেল, তখন আমার স্টেপ আর চালু করার দরকার নেই। যখন আবার লোড কমে গেল তখন আমি আবার ম্যানুয়ালি এসে প্রত্যেকটা স্টেপ বন্ধ করে দিব। এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। বাট এটা হচ্ছে আগে এই ধরনের সিস্টেম ছিল, এখন খুব একটা এগুলো আর চলে না। এখন সবাই ওই অটো ম্যানুয়ালটাই করে, ম্যানুয়াল অটোমেটিক সিস্টেমটাই করে। এখন বলেন, কার জন্য একটা কোশ্চেন ছিল, বলেন। ভাইয়া, হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ, অনেক সময় পাওয়ার ফ্যাক্টরে যে মাইক্রো কন্ট্রোলার যেটা আছে এটাতে অনেক সময় প্যারামিটার রিসেটে আসে সিগন্যালটা, প্লাস ডিসপ্লেটা অফ হয়ে যায়। আবার অনেক সময় ম্যানুয়ালে রানিং থাকে। হ্যাঁ, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি আর কি, যে কি সমস্যার কারণে এরকমটা হয়। মানে আপনার কি ডিসপ্লে চলে যায়, বিষয়টা এটা বলতে চাচ্ছেন? যে ডিসপ্লে লাইটটা হারায় যায়। হ্যাঁ, প্যারামিটার রিসেটে সিগন্যাল আসে। তাহলে হয়তো বা আপনার মিটারে কোনো হয়তো প্রবলেম হতে পারে। 11 কেপি এইচডি সাইটে যে মিটারিং, এটাতে। না এইচটি সাইড না, আমরা পিএফসি রিলেটা, পিএফসি রিলে মিটারটা। আপনি পিএফসি রিলেটা কি চেক করে দেখছিলেন? মানে আপনার আপনার প্রবলেম হচ্ছে কি পিএফসি রিলে না? হ্যাঁ, পিএফসি রিলে কি চেক করে দেখছিলেন এটা কি পারফেক্টলি কাজ করতেছে কিনা? না, রিলেটা তো চেক দেওয়া হয় না, কারণ এখানে তো তিনটা লোড জড়িত, ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ আর রেজিস্টিভ। তিনটা লোড তো ওখানে রানিং অবস্থা তো কি করা যায় না, তাই না? তাই নয় কি? হ্যাঁ আপনাকে একটু ওই যখন আপনার ধরুন ধরুন ঈদের সময় বা অন্য কোনো সময় আপনার যখন প্ল্যান বন্ধ থাকে না, তখন হচ্ছে হ্যাঁ। আপনার একটু চেক করে দেখতে হবে যে আসলে আপনার আচ্ছা। পিএফসি রিলেটা ঠিক মতো কাজ করতেছে কিনা। হ্যাঁ, না, বেশিরভাগ সময় মানে আপনার ক্যাপাসিটর, সরি মানে পিএফআই প্যানেলের মধ্যে বেশিরভাগ সময় প্রবলেম করে হচ্ছে আপনার পিএফসি রিলে অনেক সময় ঠিক মতো কাজ করে না। দেখা যাচ্ছে কি তার সেটিং, যেটা সেটিং করা হয়েছে ওটা অনুসারে কাজ করতেছে না। আর একটা হয় কি, জি। ধরুন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের যেমন দেখা যাচ্ছে কি ম্যাগনেটিক কন্ডাক্টর আপনার নষ্ট হয়ে গেছে, যেটা আপনি এই বলা মানে অক্সিলারিটা পড়ে গেল আর কি, তখন যেটা আপনি মানে এটা বুঝতেও যায় না অনেক সময়। তারপর আচ্ছা, এছাড়া ক্যাপাসিটর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কি হ্যাঁ ঠিক হ্যাঁ করতে পারে? হ্যাঁ 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 আরেকটা হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক। অনেক সময় আমরা ক্যাপাসিটর ব্যাংক, ধরুন আমরা একটা স্টেপের সাথে 3টা ক্যাপাসিটর ব্যাংক লাগানো আছে, স্টেপস জি। মিলানো হলো আর কি। ওই 3টার মধ্যে দেখবে আমরা 2টা কাজ করতেছি কিন্তু একটা কাজ করতেছে না। এখন আচ্ছা, আপনি তো আমার এটা আরেকটা, চেক স্যার না করলে বুঝছি, বুঝতে পারবেন বিষয়টা বুঝছি, পরবর্তীতে আবার জিজ্ঞাসাবাদ করব। তবে একটা প্রশ্ন থাকবে যে এই মিটারের যে রিডিংটা আমি পাওয়ার ফ্যাক্টরে পাচ্ছি, এটা যে 11 কেবি মিটার এইচডি সাইডে যেটা শো করতেছে, হ্যাঁ, এখন এটার যে রিডিং এর যে পলিসিটা, এটা একটু জানাবেন, শেষের দিকে জানাবেন স্যার। না। একটু আবার বলুন তো, আমার কোশ্চেনটা আমি ঠিক বুঝতে পারিনি। মিটার রেটিং বলতে? 11 কেবি যে মিটার রিডিংটা আসে, যে পার ফেজ অনুযায়ী, হ্যাঁ, তারপর তো লোড, টোটাল একটা লোড আসে বা টোটাল যে কিলোওয়াট আসে আর কি। কিসের, আপনি কি পিএফসি রিলের কথা বলতেছেন নাকি এসটি মিটারের কথা বলছেন? এসটি প্যানেলের? এস এইচটি প্যানেলে কথা বলছি। হ্যাঁ এসটি প্যানেলে। হ্যাঁ বলেন। যে মিটারের রিডিংটা আর কি, সেটা কিভাবে কালেক্ট করতে হয়, এটা একটু মানে জানা, জানা ছিল। মানে আপনি এসটি মিটারের যে মিটার রিডিংটা আপনি আপনি চাচ্ছেন কালেক্ট করতে, তাই তো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি চাচ্ছেন ওই মিটার, ওই রিডিংটা কালেক্ট করতে, তাহলে তো আপনার তো ওই সিস্টেমটা কি ইয়া করা আছে আপনার কি বলে পিএলসি সিস্টেম কি ওখানে ইনস্টল করা আছে আপনার? পিএলসি না এই ইয়ার সাথে এই এসটি একটা পার্টের অ্যান্টেনা, সাথে একটা অ্যান্টেনা ওঠানো আছে, এইচটি প্যানেলের উপরে একটা অ্যান্টেনা ওঠানো আছে। অ্যান্টেনা ওঠানো আছে? ওইটা তো আপনার ইয়ার জন্য, লাইটিং এর জন্য নাকি? হতে পারে তো। আচ্ছা, লাস্টের দিকে একটু আপনার কোশ্চেনটা আবার খুলে যদি জানা থাকে আমি ট্রাই করবো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে কারো কোশ্চেন আছে? জি, আমার একটা প্রশ্ন আছে। বলো। বিষয়টা হলো যে আমাদের এই পিএফআই এর ব্যাপারে, আমরা যে যখন একটা সাব স্টেশনে আমরা লোড ক্যালকুলেশন করি, যে সাব স্টেশনে এমন আছে যে আপনার 1000 কেবি যদি ট্রান্সফরমার হয় সেক্ষেত্রে আমরা 60% পিএফআই ধরি। এখন সেই 50% পিএফআই ধরার পরে এখানে যে আমরা স্টেজটা সাজাই, যে আপনার কি 12 স্টেজ
অথবা 14 স্টেজ। আচ্ছা, এই যে স্টেজটা যে সাজায়, এটা কি আপনার এরকম যে স্টেজ বেশি হইলে আপনার বেশি ভালো হবে, অথবা একটু কম হলে অসুবিধা নাই, এরকম কিছু নিয়ম আছে কিনা? আচ্ছা, আমরা জেনারেলি স্টেপ গুলো যখন করি তাহলে আমরা কয়টা স্টেপ করি? আমরা হয় 6 স্টেপ হয়, 12 স্টেপ হয়, 18 স্টেপ হয়, 24 স্টেপ হয়। এর বেশি কিন্তু আমাদের স্টেপ হয় না। এর বেশি হলে তা আমরা যখন পিএফআই যদি হয় তখন আমরা দুইটা প্যানেল করে নিয়ে যাই। ঠিক আছে, আমরা তো এই সিস্টেমটা ফলো করি, তাই না? এখানে হচ্ছে কি আমরা যখন স্টেপটা বেশি করা হয় তখন আলটিমেটলি ভালো হয় কি, তখন ধরেন আপনার একটা 60 ক্যাপিয়ার একটা পিএফআই, এখানে যদি আপনি যেটা 12 স্টেপ সাজাতে পারবেন, আবার 24 স্টেপও সাজাতে পারবেন। এখানে আপনি 12 স্টেপে সাজালে সুবিধা হবে কি, ধরেন আপনি প্রত্যেকটা স্টেপকে আপনি একটা রেঞ্জে রাখলেন, কিন্তু আপনি যখন 24 স্টেপে রাখবেন তখন আমরা প্রত্যেকটা স্টেপ আরো ছোট হয়ে যাবে না 12 স্টেপ তুলনায়? তখন হ্যাঁ আমরা ভাই, যখন মাউথ স্পিকারটা একটু বন্ধ করেন, নয়েজ আসতেছে প্রচুর। আচ্ছা এখানে এটা সম্ভবত রফিকুল ইসলাম ভাই নামে একজন, উনি আনমিউট করে না সম্ভবত। একটু আনমিট করে দেন আপনার ভাই মনে হয়। যেটা হয়েছে কি, আমরা যদি স্টেপ বেশি হয় তাহলে সুবিধা হবে কি, ধরেন আপনার আপনার পাওয়ার ফ্যাক্টরের লাগতেছে হচ্ছে খুব অল্প, বাড়ালে আপনার ডিজায়ার লেভেল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা স্টেপ যদি ছোট, এরকম স্টেপ ছোট ছোট স্টেপ গুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হয় কি আপনার ছোট স্টেপ ধরলেই হয়ে যায়। তো আপনি যখন স্টেপিং করবেন তখন চেষ্টা করবেন হচ্ছে স্টেপ গুলো ছোট, বেশি ছোট রাখা যায়। সেটা যদি 12 স্টেপের হয় 12 স্টেপের মধ্যে করবেন, যদি 24 স্টেপের মধ্যে করা যায় 24 স্টেপে করবেন। স্টেপ বাড়াই দিয়ে মূলত হচ্ছে আমরা সাজাতে হয়। সেক্ষেত্রে আবার একটা অসুবিধা হয় কি, ওই প্যানেলের সাইজ নিয়ে একটা ব্যাপার স্যাপার আছে। আমি বেস্ট স্টেপ যদি বেশি হয়ে যায় তখন অনেক সময় আমরা এই ভিতরে যে আমরা ফিউজ দিয়ে যে স্টেপ সাজালাম না একটু আগে, যে এখানে দেখলাম এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু স্টেপ অনুসারে আমরা সাজানো হয়েছে। এখন যদি আপনি স্টেপ বেশি হয় সেক্ষেত্রে এখানে সাজানোটা অনেক প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে আপনার প্যানেলের সাইজ বড় হতে পারে। দেখা যায় কি এটা 2000 বা 800 মধ্যে হয়ে গেল, সেটা কি আপনার 800 মধ্যে আপনি সবগুলো আটাতে না পারে আপনার সাইজ হতে বাড়াতে হতে পারে। এটা একটা প্রবলেম হতে পারে। বাট আদারওয়াইজ হচ্ছে আপনার স্টেপ সাইজ বেশি হলে ভালো। বুঝা গেছে ভাই? আ- আরেকজন মানে কি যেন বলছেন, একটু লাউডলি বলেন, কথা শোনা যায়নি। আমার একটা প্রশ্ন ছিল জি বলেন ভাই। যে আমরা লুডের কত পার্সেন্ট মানে আমরা এই পিএফআই প্যানেল নিতে পারি? ধরেন 60%। 1030 কিলো আট আছে, তার জন্য হ্যাঁ। আমরা পিএফআই সিলেক্ট করবো ট্রান্সফরমার সাইজের উপর, ট্রান্সফরমারের 60%। বাট 60% এটা হচ্ছে আমরা তাম্রুল আর কি। বাট এটা একটা ক্যালকুলেশন আছে, আপনি ওই ক্যালকুলেশন দেখলে বুঝতে পারবেন যে ক্যালকুলেশন করলেই আমরা 60%টাই আসে। সাইন কস দিয়ে একটা ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশন এটা কি করলে আপনি ওটা ক্যালকুলেশন, মানে এটা কি বুঝতে পারছি। হ্যাঁ ক্যালকুলেশন করে আমরা 60%টাই আসে। সেজন্য আমরা ওভারঅল সবসময় শর্টকাটে মনে রাখার জন্য 60% দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ক্যাপাসিটর ব্যাংকে মানে সরি পিএফআই প্যানেলের সাইজটা বের হয়ে যায়। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, স্ট্রেস বেশি দেওয়ার বুঝতে পারছি। ক্ষেত্রে আরেকটা কারণ কি হতে পারে না, যে আমরা যদি কম স্টেজের ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের বেশি মানের ক্যাপাসিটর ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে একটি ক্যাপাসিটর নষ্ট হলে পুরো সিস্টেমে অনেক সমস্যা হয়। যদি স্টেজ ব্যবহার করি সেক্ষেত্রে একটি স্টেজ যদি ক্যাপাসিটর নষ্ট হয় বাদ বাকিগুলা দিয়েও চালাইতে পারি। এটা কি হতে পারে না? হ্যাঁ হ্যাঁ, এটাও একটা অ্যাডভান্টেজ। হ্যাঁ এটাও একটা অ্যাডভান্টেজ ভাই। স্টেপ সাইজ ছোট হলে আমরা আমরা তাহলে আমার ক্যাপাসিটর ব্যাংক গুলো ওইভাবে সাজানো হয়। দেখবেন যে আমার বড় স্টেপ হলে আমার ক্যাপাসিটর যেভাবে ইউজ করতাম ছোট স্টেপ যেন আমি অবশ্যই ক্যাপাসিটর ব্যাংক ছোট ছোট রেঞ্জের ইউজ করতেছি, বেশি ইউজ করতেছি। সেক্ষেত্রে কোনো একটা প্রবলেম হলে সেটা দেখা যাচ্ছে আমি সাময়িকভাবে ডিসকাউন্ট করে রাখতে পারলাম, বাট এটা কোনো প্রবলেম হলো না। এটাও একটা অ্যাডভান্টেজ বলা যায়। ক্যাপাসিটর নির্বাচন সম্পর্কে যদি একটু বলতেন সেক্ষেত্রে। ক্যাপাসিটর ব্যাংক, অত জি জি, ক্যাপাসিটর ব্যাংক নির্বাচন। ক্যাপাসিটর ব্যাংক ওটা হচ্ছে আপনার আপনার উপর। আপনি ক্যাপাসিটর রেঞ্জ গুলো যদি জানা থাকে, ধরেন আপনি ক্যাপাসিটর কত কেবিএর পর্যন্ত পাওয়া যায়, যেমন 1 কেবিএর পাওয়া যায়, 2 কেবিএর পাওয়া যায়, 3 কেবিএর 2.5 এ পাওয়া যায়, 5 কেবিএর পাওয়া যায়, 7.5 পাওয়া যায়, 10 পাওয়া যায়। ওই অনুসারে আপনি ক্যাপাসিটর অনুসারে আপনি ওগুলো যখন জানা থাকবে, মানে ওইটা অনুসারে হচ্ছে আপনি সিলেক্ট করবেন যে আপনি ক্যাপাসিটর ব্যাংক কত দিবেন।
ওইগুলো আমরা একটু ক্লাসে ডিসকাস করি আর কি, বিষয়গুলো নিয়ে আরো আরো আমরা আর আরো বেশি করে আর কি, যখন আমরা তখন প্রত্যেকটা জি জি, বিষয়গুলো ঠিক নিয়ে আছে। আরো আরো ডিটেলস করি আর কি। এখানে তো আসলে এত ডিটেলস একটা নিয়ে আমরা পিএফআই নিয়ে করতে গেলে আমরা মিনিমাম 3 ঘন্টা একটা সেমিনার লাগবে, সবগুলো ডিটেলস তো আমরা নিয়ে আসতে চাই আর কি, স্টেপ গুলা সহ আরো জি জি, প্যানেল বুঝতে পারছি। সাইজ গুলা। আচ্ছা তো স্যার আমরা ভাইয়া, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন ভাই। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছিল পিএফ এর বাইরে। আচ্ছা, জেনারেটর টু জেনারেটর ডিস্টেন্সটা কত মিটার রাখতে হয়? একটা জেনারেটর থেকে আরেকটা জেনারেটর কত মিটার রাখতে হয়? একটা জেনারেটর একটা জেনারেটর এটা কি সেম ফ্লোরে বসাচ্ছেন? হ্যাঁ, সেম ফ্লোরে, একটা রুমেই বসাচ্ছি, সেম ফ্লোর। আচ্ছা। সেক্ষেত্রে আপনার জেনারেটরের ক্যাপাসিটিটা নির্ভর করে, আপনার জেনারেটর কত হ্যাঁ হ্যাঁ, ক্যাপাসিটির, কারণ ছোট জেনারেটর প্রত্যেকটা আছে, বড় জেনারেটর আছে। 600 600 কেভিএ। 630 কেবি হলে ওইটা কমপক্ষে ভাইয়া 1.5 মিটার, মানে আপনার 5 থেকে 6 ফুট দূরত্ব রাখতে হবে বিএনবিসি অনুযায়ী। হ্যাঁ এই অনুযায়ী ভাই যে বললো এটা। মানে মিনিমাম 6 ফিট দূরে রাখতে হবে জেনারেটর টু জেনারেটর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কিন্তু আবার ভাই বিএনপি বিএনবিসি, বলতে হবে। এটা কারণ বিএনবিসি। আপনি আপনাদের নিজস্ব বিএনবিসি চলাফেরা চেক তারপর করেন, মেনটেনেন্স বিএনবিসি তে মেনটেনেন্স ক্লিয়ার লেখা আছে ভাইয়া জেনারেটর টু ওয়াল কত হবে, জেনারেটর টু জেনারেটর কত ভাইয়া হবে, ভাইয়া আমার এটা একটা লেখা কথা আছে ছিল, বিএনবিসি তে। আপনি যে বলছেন ভাইয়া। হ্যাঁ বলেন হ্যালো। বলেন বলেন ভাই, মানে সমস্যা নেই। আমি আমি তো জানি একটা জেনারেটর বেস থেকে আরেকটা বেস পর্যন্ত আপনার 1.5 মিটার থাকতে হয়। আমি তো সেটাই বলছি, 1.5 মিটারে ভাইয়া 5 ফিটই হয়, পাঁচ হ্যাঁ থেকে হ্যাঁ, ছয় ওই ফিট 5 ফিট ক্লিয়ারেন্স থাকতে হয়। 1 মিটারে হচ্ছে 1 মিটারে আমরা 3 ফিট। সাধারণত স্পেস থাকলে এর থেকে বেশি দেওয়ার চেষ্টা করি, পর্যাপ্ত জায়গা থাকলে পরে সাধারণত। হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ মিনিমাম স্পেস, এটা হ্যাঁ, মিনিমাম দূরত্ব মিনিমাম। এটা। হ্যাঁ এর উপরেও দেওয়া রাইট। যায়, মানে বিএমবিসি এটাই ফলো করে আর কি, যে এর ভিতরে কি আছে কিনা। এটা কি ভাইয়া আরএসসির কোনো গাইডলাইনে, মানে 1.5 মিটার আছে নাকি আরো? হ্যাঁ হ্যাঁ, না, গাইডলাইনে এটা বিএমবিসি বই বিএনবিসি আছে, রুলস দেখবেন। অনুযায়ী ভাইয়া। ও আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। ভাই কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন। মানে ওইটা হচ্ছে মূলত কথা যে হচ্ছে আমি মেয়ের কোশ্চেন করছিলাম মেসেজ বক্সে। আচ্ছা, হ্যাঁ বলেন ভাই। আপনার পিএফসি যে রিলে, রিলেতে মিটারে আপনার একটা রিডিং আসে -99, পজিটিভ না নেগেটিভটা আসবে, কারণ কি? -99 দেওয়া আছে। মানে 99 সচল অবস্থায় চলছিল, +98 বা সামথিং সবসময়, কিন্তু হঠাৎ করে রিডিং আসছে আপনার -99 বা 98, 97 এরকম। আপনার কোনো জায়গায় কি কোনো ফেজ মিসিং হয়েছে মনে হয়, হতে পারে। একটু ফেজটা চেক করে দেখেন তো, মাইনাস হওয়ার মানে তো ফেজ মিসিং হওয়ার ক্ষেত্রে জেনারেল। এটা হওয়ার ক্ষেত্রে কি কি ইস্যু থাকতে পারে? ওই মেবি যে একটা বললাম না একটু। ফেজ মিসিং হতে পারে, আপনি একটু দেখতে চেক করে দেখেন তো। কোনো কারণে ওই পিএফসি যে মিটারিং ইউনিটটা আছে, ও মনে হয় কোনো একটা জায়গায় ফেজ মিসিং পাচ্ছে, এটা একটা হতে এছাড়া পারে। আর কোনো আর কারণ? এছাড়া হতে পারে কোনো কারণে আপনার শর্ট যদি হয়ে থাকে, আপনার কোনো ধরনের কোনো যদি আপনার ওই ক্যাপাসিটর ব্যাংক যেগুলো আছে ওগুলো যদি অনেক সময় নষ্ট হয়ে যায়, বোঝা যায় না। এই আমরা ক্যাপাসিটর ব্যাংক গুলো একটু চেক করে দেখতে হবে। আমি যদি একটু কথা বলার সুযোগ দেন, কথা হ্যাঁ বলতাম এই বিষয়ে। বলুন, সবার সুযোগ আছে ভাই, বলুন। আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু আমি শিখছি। আমি অলরেডি গত মাসে দুটো সাইট করছি এরকম। সেখানে ক্যাপাসিটার ল্যাগিং ছিল, জরিমানা আসতেছিল তাদের। তারপরে কাজ করার পরে হচ্ছিল, কারেকশন হচ্ছিল, বাট এই নেগেটিভ আসতেছিল। তখন আমি কয়েকজন এক্সপার্টের সাথে কথা বলতেছিলাম, তখন তারা বলতেছিল ক্যাপাসিটর হয়ে যাচ্ছে, ক্যাপাসিটর মান বেশি হয়ে যাচ্ছে, মানে লিড হয়ে যাচ্ছে, তার জন্য নেগেটিভ দেখা যাচ্ছে। এটা কি যুক্ত কথা? আহ আসলে এটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই, কারণ আনসার বলা তো ঠিক হবে না। তারপরে আমাকে একটা এই সলিউশন করে দিয়ে গেছে আমার এক ইলেকট্রিশিয়ান এক্সপার্ট। আসলে কি, ভাই কথাটা ঠিক আছে, তো কথাটা উনি ঠিক কিভাবে আছে। করলো? উনি কিভাবে সলিউশনটা করলো? হ্যাঁ সে এই, সলিউশন করে দিয়ে গেল, সে ক্যাপাসিটার আরো বাড়ালো, ওই যে নেগেটিভ আসছে বলছিল কম আছে, আরো সে ওই স্টেপে আরো ক্যাপাসিটার যুক্ত করলো। তাহলে তো বাড়ালো করে, ও তো লিডটাকে কমাইলো, ক্যাপাসিটি হ্যাঁ আমি হ্যাঁ, বাড়ালো। তাদের এখন তারপরে
ঠিক হলো, নেগেটিভ পজিটিভ হলো। আর সে আরেকটা কাজ করলো, একটা ফেজে কি মেজারমেন্ট করলো অ্যামমিটার ভোল্টমিটার দিয়ে। সে এলটি থেকে একটা একটা ফেজ থেকে একটা কেবল এক্সট্রা টেনে নিয়ে আসলো, এনে একটা পিএফআইটি দিল, পিএফআই একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে দিল। ওইটা হতে পারে, আমি বুঝলেন? যেটা বললাম আর কি, কোনো কারণে হয়তো ফেস মিসিং হতে পারে, এটা একটা আমার মানে যতদূর জানা ভোল্টেজ আছে। মানে সঠিকভাবে ভোল্টেজটা পাচ্ছিল না এটা কি একটা আমি ফেজে, বলতে পারি? আচ্ছা, পটেনশিয়াল। আমার একটা কোশ্চেন ছিল। ভাই এটা আপনি যেটা বললেন একটু নেগেটিভ। একদিন একদিন করলে মানে বেটার তো হয়, শেষ করলে আর কি। জি বলেন, হ্যাঁ কি বলেন। বলতে চাচ্ছিলেন? হ্যাঁ ভাই বলেন ভাই। নেগেটিভ উনি একটা নেগেটিভ যে কোশ্চেন করলো যে পিএফআই মানটা নেগেটিভ আসতেছে, এটা কি কিছুক্ষণের জন্য না পার্মানেন্ট? ফ্লাকচুয়েট করতেছিল ওই, হ্যাঁ, আসতেছিল ফ্ল্যাকচুয়েট আবার ছেড়ে করতেই দিয়ে। পারে। হ্যাঁ, এটা একটু আগে যিনি বলছেন, এটা কিছুটা সময় লিডিং এ চলে যাচ্ছিল, কিন্তু এটা কন্টিনিউ না। এটা হয় পাওয়ার ফ্যাক্টর ওয়ান এর কাছাকাছি থাকলে কখনো লিডিং এ চলে যায়, আবার এটা ল্যাগিং এ চলে আসে। যদি পার্মানেন্টলি হয় তাহলে এটা একটা প্রবলেম, কিন্তু এটা যদি ফ্ল্যাকচুয়েট করে তখন এটা কোনো আচ্ছা, প্রবলেম না। আচ্ছা, যদি পার্মানেন্ট হয় তখন সলিউশনটা কি? পার্মানেন্ট আসলে আমিও দেখিনি, আমিও তো 15 ইয়ার্স ধরে এগুলো নিয়ে আছি। আমি পার্মানেন্ট নেগেটিভ কখনো দেখিনি, হ্যাঁ, পাওয়ার প্ল্যান্টে পার্মানেন্ট দেখেছি। আমিও কখনো শুনি না যে পার্মানেন্টলি থাকে, এটা কিছু সময় যদি হ্যাঁ, না, ধরো না, এটা না, হলো। আমার আমার একটা সাইডে পার্মানেন্টলি হচ্ছিল। ভাই পার্মানেন্ট হলে ওইটা হচ্ছে, পার্মানেন্ট হলে আপনার ক্যাপাসিটর স্টেজটা আরো ছোট করতে হবে। জি মানে জি, এমন হইতে হবে এখন রাইট। এই মুহূর্তে ধরার কথা 5 কেভিআর একটা ক্যাপাসিটার, সেখানে ধরে জি। ফেলছে এমন জায়গায় পৌঁছাইছে 20 কেভিআর ধরতে পারে, লিডিং এ চলে যাচ্ছে, রাইট। 7 কেভিএ ধরে ফেলতেছে। মানে হুম, ওখানে আপনার 5 কেভিএ নাই, সেজন্য 7 ধরে ফেলছে, তখন এটা মাইনাস দেখায়। এটা সমস্যা হবে না বুঝতে যদি -9998 থাকে, তাও মান আসার কথা। আর আরো বিশেষ করে এটা হচ্ছিল, বিশেষ করে নো লোড, যখন একেবারে লোড নেই তখন এই সমস্যাটা দেখা দেয়। যেমন যখন লোড মোটামুটি তাহলে একটা আপনার, লোড থাকে তখন আর হ্যাঁ, সমস্যা নাই, নো তাহলে লোডেই আপনার সমস্যা। ছিল ইনকামিং ট্রান্সফরমারের লাইনে যে সিটিটা লাগানো হয়, ওইটা যদি ট্রান্সফরমারের সিটিতে কোনো যেটা প্রবলেম হয়। হয় সেক্ষেত্রে ভাইয়া টিএফসি রিলে আসসালামু আলাইকুম। দেখা যায় কিনা। ভাইয়া আমরা যদি আলোচনা করি তাহলে তো ভাইয়া শেষ হবে না ভাইয়া। যদি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু এগোই। প্রবলেম গুলো অনেকে হচ্ছে, অনেকে ফেস করছে, অনেকে হয়তো ফেস না করলেও আচ্ছা, আসলে আমি একটু জানা যাবে। বলি। একটা সেকেন্ড। ভাইয়া বলতেছে নো লোডের কারণে হওয়ার কারণ আছে। কারণ ওখানে ফিক্সড একটা ক্যাপাসিটার তো লাগানো থাকে, যেটা সেন্সর ছাড়াই চলে আর কি। জি। ওই মিটারের কোনো সেন্স লাগে না, ফিক্সড একটা ক্যাপাসিটর লাগানো হ্যাঁ, থাকে। হ্যাঁ, যখন ডাইরেক্ট থাকে, লোড থাকে ডাইরেক্ট। না, তখন আপনার ওই ডাইরেক্ট ক্যাপাসিটর মান দেখায়, তাই ল্যাগিং চলে আসে, লিডিং চলে আসে। আচ্ছা আচ্ছা, বিষয়টা আমরা একটু একটু সংক্ষেপে করি। এটা হচ্ছে কি, প্রথম হচ্ছে আমরা ডিসকাস যতটুকু বুঝলাম, বাইদের অনেকে এক্সপিরিয়েন্স আছে, বাইদের কথা বুঝলাম হচ্ছে কি, আমরা যে ফিক্স স্টেপ যেটা আছে, ফিক্স স্টেপটাকে আপনি চেক করবেন। দেখবেন ফিক্স স্টেপটাকে আপনি প্রথমে কাট করে দিয়ে দেখবেন। ফিক্স স্টেপটা যদি কাট করে দেখেন, দেখবেন যে আসলে মনে হয় স্টেপ ধরে রাখার কারণে এটা হয়তো বা প্রথম দিকে আমরা যখন নুলুট থাকতেছে, আপনার ওই লিডে যাওয়ার কারণে হয়তো বা আপনার মাইনাসটা দেখাচ্ছে। আরেকটা হতে পারে হচ্ছে কি, ওই ফেস যদি আপনার কোনোখানে ফেস মিসিং হয়, সেক্ষেত্রেও এটা হতে পারে। আর মূলত এই কারণগুলো হচ্ছে। তো এখন যদি আমরা একটু ডিসকাশন আসি, সেটা হচ্ছে কি, আমরা যদি একটা এলটি প্যানেল দেখি, আসলে আমরা কয় ধরনের এলটি প্যানেল গুলো আসলে দেখতে পাই। একটা হচ্ছে পাওয়ার কন্ট্রোল সেন্টার বা পিসিসি, এটা হচ্ছে এক ধরনের এলটি প্যানেল। আর একটা হচ্ছে কি মোটর কন্ট্রোল সেন্টার। আর মনে হয় একটু মাইক্রোফোন অন আছে, একটু অফ হয়ে যায় না আপনার, মনে হয় একটু নয়েজ হচ্ছে। আরেকটা হচ্ছে মোটর কন্ট্রোল সেন্টার বা এমসিসি, যেটা এটাও এক ধরনের আমার এলটি প্যানেল। আর একটা হচ্ছে অটো অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কাশন, যেটা একটু আগে আমরা বললাম, পিএফআই প্যানেল। আর একটা হচ্ছে ডিপিএ, ডিবিএসডিবি। আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ প্যানেল। এখানে সিঙ্ক্রোনাইজ প্যানেল বলতে বোঝায় হচ্ছে যখন জেনারেটর পার্ট থাকে, জেনারেটর পার্টের আগে পরে হচ্ছে সিঙ্ক্রোনাইজ প্যানেলটা বসানো হয়। এটা হচ্ছে মূলত হচ্ছে জেনারেটর এবং আমাদের জেনারেটর লাইন এবং মেইন লাইন, অর্থাৎ ভিডিও বা ডেস্কো, এই দুইটার মধ্যে সিঙ্ক্রোনাইজ করার জন্য একটা প্যানেল ইউজ করা হয়। ওইটা হচ্ছে সিঙ্ক্রোনাইজিং প্যানেল বলে ওইটাকে। ওইটা আলাদা নাম, আলাদা ভাবে এটা ইনস্টল করা হয়। আর একটা যদি আমরা যদি কম্পোনেন্ট গুলো দেখি, একটা এলটি প্যানেল আসলে কি কি থাকতে পারে, এটা হচ্ছে এসসিবি বা এমসিসিবি দিয়ে আমাদের ইনকামিংটা হয় মেইনলি।
এরপর বাস বার থাকে আমাদের আউটগোয়িং এ এমসিবি হতে পারে, এমসিসিবি হতে পারে, এসিবি হতে পারে। তারপর এনার্জি মিটার থাকে, রিলে থাকে, কন্ট্রাক্টর থাকে, চার্জ একটি ডিভাইস বা স্পিডে থাকতে পারে, নাও থাকতে পারে। আর কন্ট্রোলিং জন্য কন্ট্রোলিং ওয়ারিং বা কন্ট্রোলিং যে ইয়াগুলো থাকে এগুলো থাকে হচ্ছে। এটা মোটামুটি একটা এলটি প্যানেলে এই ইকুইপমেন্ট গুলো হচ্ছে, কোম্পানি গুলো মোটামুটি থাকে। আচ্ছা, আর এরপর হচ্ছে আমরা একটু দেখি এলটি প্যানেলে কয়েকটা ফর্ম অফ সেপারেশন থাকে। এটা হচ্ছে মোটামুটি পূর্বী পর্যন্ত সেপারেশন, ফর্ম অফ সেপারেশন থাকে। একটা ফর্ম ওয়ান যখন থাকে তখন সেটা হচ্ছে কি, এটা ইন জেনারেল যেটা থাকে সেটা হচ্ছে ফর্ম ওয়ান। আমরা অ্যাজ ইউজুয়াল যে যে প্যানগুলো দেখবেন সবগুলো হচ্ছে ফর্ম ওয়ানে। আর ফর্ম টু এ যখন করবে তখন হচ্ছে আমার বাস বাস চেম্বার এবং ব্রেকার চেম্বারকে আলাদা করে দিতে হবে। আর ফর্ম টু বিধি যখন যাবে তখন হচ্ছে দেখেন একটু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। আমরা দেখবেন সেপারেশনটা হচ্ছে একটু গ্রিন কালার আর বাস বারটা দেখানো হচ্ছে একটা গ্রে কালারের মধ্যে। দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে টু এবং টু বির মধ্যে। এরকম থ্রি আর থ্রির মধ্যে পার্থক্য আছে, ফোর এবং ফোর বির মধ্যে পার্থক্য আছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা আপনি 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 যখন একটা যখন প্যানেল ডিজাইন করবেন তখন আপনাকে জিজ্ঞেস করা হবে কোন কোন সেপারেশন, মানে কোন ফর্ম সেপারেশন কত। যদি বলে ওয়ান তাহলে আপনাকে ইন জেনারেল যেটা হয় সেটা। আর যদি টু এ বলে তাহলে তখন টু এ দিতে হবে, টু বি বলে টু বি দিতে হবে। ওই এই রুলস রেগুলেশন ফলো করে আপনাকে প্যানেল ডিজাইন করতে হবে। আর প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদার জন্য, প্রত্যেকজন আলাদা আলাদা থাকে। যেমন আপনি যখন ব্যাকার টু ব্যাকার আপনি যদি একটু ফোর বি দেখেন, দেখবেন যে প্রত্যেকটা ব্যাকার কিন্তু আলাদা আলাদা করে আমরা সেপারেশন করে দেওয়া হয়েছে। এটা একটা আপনার অ্যাডভান্টেজ হচ্ছে কি, যখন কোনো একটা ব্রেকার, আপনার কোনো একটা ব্রেকার যদি নষ্ট হয় বা কোনো একটা ব্রেকার একটা ধরেন আপনার শর্ট সার্কিটের কারণে কোনো একটা ব্রেকারকে আপনার আগুন ধরে গেল, তাহলে ওই ফ্লাশিংটা শুধুমাত্র ওই কম্পার্টমেন্টের ভিতরেই থাকে, কিন্তু এর পাশে যে একটা আরেকটা ব্রেকার আছে ওই ব্রেকারে বা ওই ব্রেকারের মধ্যে কোনো ধরনের একটা ইফেক্ট পড়ে না। এটা সেফটি পারপাসে হচ্ছে এই সেপারেশন গুলো করা হয় আর কি। কারণ আপনি থ্রি বি যদি একটু খেয়াল করে দেখবেন, দেখবেন থ্রি বি এই প্রত্যেকটা ব্রেকারের মধ্যে আলাদা সেপারেশন প্লেট দিয়ে আলাদা এই আউটগোয়িং যে পার্টটা আছে এগুলো কিন্তু আলাদা করা হয়েছে। এটা হচ্ছে বলা হয় এই চেম্বারটাকে বলা হয়েছে কেবল চেম্বার। আপনি প্রত্যেকটা ব্রেকারের পরে হচ্ছে আলাদা একটা চেম্বার ইউজ করবেন যেটা হচ্ছে কেবল চেম্বার হিসেবে দেওয়া হয়। কিন্তু বাদ বাদ চেম্বার, ব্রেকার চেম্বার আর হচ্ছে কেবল চেম্বার আলাদা আলাদা করে দেওয়া হয়। এগুলো হচ্ছে একটা ফরমেশন। আমরা একটা এলটি প্যানেল দেখি। এলটি প্যানেলের মধ্যে এটা এটা হচ্ছে আমরা ফর্ম ওয়ানে করা, কোনো আলাদা ফর্ম টু বা টু বি এগুলোতে করা হয়নি। যদি আমরা একটু দেখি এটা কি কি থাকে, এটা একটা ফেজ ল্যাম্প থাকবে, একটা বোর্ড মিটার মিটার থাকে। আর এই এই পোর্শনের জন্য আপনার ইনকামিং ব্রেকার গুলো দেখেন, এখানে ইনকামিং ব্রেকার দেখানো আছে। আর এখানে হচ্ছে আউটগোয়িং জন্য আউটগোয়িং কতগুলো এমসিসিবি আছে। আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে এমসিসিবিটা বাস কাপলার জন্য। বাস কাপলার বলতে বোঝায় হচ্ছে কি, ধরেন একটা একটা অল্টারনেটিভ সিস্টেম। ধরেন আমার একটা সিস্টেম কোনো কারণে একটা পার্ট যদি আমার ফল্টের কারণে যদি বন্ধ থাকে, তাহলে আমি অল্টারনেটিভ ওয়ে দিয়ে আর ওই সিস্টেমটাকে চালিয়ে নেওয়ার জন্য একটা সিস্টেম করা হয়, সেটা হচ্ছে বাস। সম্মানিত স্যার, একটু আপনাকে ইন্টারাপ্ট করি। সৈয়দ সৈয়দ ভাই, আপনার স্ক্রিনটা ফুল করলে কিন্তু ভালো হবে। যে মাইনাসের পাশে একটু ফুল স্ক্রিন করুন। হ্যাঁ, থ্যাংক ইউ। আর হচ্ছে আপনি কি আমাকে একটু হোস্ট বানাতে পারবেন, বা হচ্ছে আরেকজনকে কো হোস্ট বানাইতে হবে? একটু একটু ইন্টারাপ্ট করি আপনাকে। আচ্ছা, আপনি কন্টিনিউ করেন প্লিজ, আমি একটু পরে আসছি। ওকে, থ্যাংক ইউ ভাই। আমরা এই ইয়েটা দেখি, এখানে বাস কাপলার সিস্টেমটা হচ্ছে জাস্ট একটা অল্টারনেটিভ ওয়ে আর কি আমাদের চালু রাখা, যেটা হচ্ছে যে কোনো কারণে যদি আমার একটা পোর্শন যদি কোনো কারণে যদি ফল্টের কারণে থাকে, তাহলে আমরা একটা পোর্শন দিয়ে এই সিস্টেমটাকে রান করে নেওয়া। এটা হচ্ছে মূলত বাস কাপলার এই ধরনের একটা সিস্টেম রাখা হয়। যদি আমরা এখানে যদি দেখি তাহলে বোল্ট মিটার মিটার গুলো দেখি, এখানে হচ্ছে ডিজিটাল বোল্ট মিটার মিটার যদি আমরা এখানে ইউজ করতাম তাহলে সেক্ষেত্রে আমার সিলেক্টর দরকার পড়তো না। আবার আমার এই বোল্ট মিটার মিটার আলাদা আলাদা ইউজ না করে আমরা একটা মাল্টি ভাষা মিটার ইউজ করতে পারতাম, যদিও বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল বোল্ট মিটার মিটার, যার কারণে এখানে ইউজ করা হয়েছিল। যদি আমরা বোল্ট মিটার মিটার ইউজ না করে একটা যদি মাল্টি ভাষা মিটার ইউজ করতাম,
সেক্ষেত্রে হতো কি আমরা ভোল্ট মিটার, ভোল্টেজ, এম্পিয়ার, কিলোওয়াট, পাওয়ার ফ্যাক্টর সবগুলো একসাথে আমাদের একটা মিটার দিয়ে দেখা যেত। এলডিআর নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা এখন সাবস্টিটিউশন বোর্ডে যাই। সাবস্টিটিউশন বোর্ডটা হচ্ছে আমাদের আহ মূলত হচ্ছে আমাদের এলটি পার্টের পর থেকে শুরু হয়, যেটা যেটা আমরা ডিস্ট্রিবিউশন সাইডে মূলত ইউজ করি। ধরেন একটা সাবস্টেশন আছে, সেই সাবস্টেশনের সাথে আমাদের একটা বিল্ডিং আছে, ওই আরেক জায়গায় একটা বিল্ডিং আছে, এরকম প্রত্যেকটা বিল্ডিং আলাদা আলাদা থাকে। প্রত্যেকটা বিল্ডিং এর জন্য আমাদের আলাদা আলাদা একটা এসডিবি বা একটা সবগুলো বিল্ডিং এর একটা মিটার একটা জায়গায় রাখার জন্য একটা এমডিবি ইউজ করতে পারি। তো আমরা ডিস্ট্রিবিউশন সাইট গুলোকে আলাদা আলাদা করার জন্য একটা একটা ডিবি ইউজ করতে পারি। এটা হচ্ছে মূলত হচ্ছে এসডিবি বলতে বোঝায়, হচ্ছে বিষয়টা হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া। প্রত্যেকটা প্রসেসকে আমরা আলাদা আলাদা করে দিলাম। ওই সাইট গুলোতে আমরা কি কি ইউজ করতে পারি যদি একটা এসডিবির মধ্যে দেখি, সেটা হচ্ছে আমরা ইনকামিংটা এমসিবি বা এমসিসিবি দিয়ে হতে পারে। অবশ্যই এসডিবির মধ্যে কখনো এসসিবি দিয়ে হয় না। এসডিবি হয় এমসিবি বা এমসিসিবি, এই দুইটা যে কোনো একটা দিয়ে ইনকামিংটা মূলত হয়ে থাকে। এগুলো সাইজ ছোট ছোট সাইজের হয়ে থাকে। আউটগোয়িং আমাদের এমসিবি হতে পারে, এমসিসিবি হতে পারে। যদি আমাদের ইনকামিংটা এমসিসিবি হয়, সেক্ষেত্রে আউটগোয়িং এমসিবি বা এমসিসি যে কোনো একটা হতে পারে। কিন্তু ইনকামিং যদি আমার এমসিবি হয়, আউটগোয়িং অবভিয়াসলি এমসিপি হবে, এখানে এমসিসিবি হওয়ার সুযোগ নেই। আর এই ফর বাস বার, আর্থিং বাস বার, নিউট্রাল বাস বার, তারপরে এদিকে ইন্ডিকেশন ল্যাম্প থাকে। আর মিটারিং ইউনিটের জন্য আমরা এখানে মাল্টিভার্সন মিটার ইউজ করতে পারি, যদি মিটারিং আমার দেখা লাগে। আর হচ্ছে এসপিডিটা অপশন, লাগলেও লাগাতে পারি, না লাগলেও সমস্যা নেই। যদি আমরা এখানে একটা সাবজেক্ট এসডিবি যদি দেখে থাকি, তাহলে আমরা দেখা যাবে কি এখানে আমার ইনকামিং, এখানে ইনকামিং দেখানো হচ্ছে। ইনকামিং এর পর হচ্ছে আমাদের সিটি গুলো বসানো, যদি আমার এখানে মাল্টিভার্সাল মিটার ইউজ করা হয়েছে, যার কারণে এখানে সিটি বসানো হয়েছে। এরপর উপরে হচ্ছে আমাদের বাস বার ইউনিটটা, যেটা একটা ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে পরিবেশন দেওয়া হয়, যাতে করে কখনো কাজ করার সময় বাস বাসে কখনো হাত না লাগতে পারে, এটা সেফটির জন্য। এরপর উপর যেগুলো আছে সবগুলো হচ্ছে আমার আউটগোয়িং ব্রেকার। আর এখানে তো মাল্টিভার্স কম্পিউটার পেজ ল্যাম্প দেখানো হয়েছে, এটা মোটামুটি একটা ডিবি দেখতে বিষয়টা হচ্ছে এরকমই। আমরা আমাদের যে কয়টা লোড থাকবে ওই কয়টা লোডের উপর বেস করে ক্যালকুলেশন করে আমরা ব্রেকার গুলো সিলেকশন করবো, এবং ব্রেকার গুলো সিলেকশন করে দেন আমরা ডিসাইড করবো কি এই ব্রেকার গুলো আমরা এই এই সাইজের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করতে করা যায় কিনা। যদি করা না যায় তাহলে আমরা সেক্ষেত্রে এটাকে আমরা প্যানেল যেতে হবে। আর যদি করা যায় তাহলে আমরা সেটা ডিবির মধ্যে রাখবো। যদি ছোট, ধর আমার ইনকামিং 100 এমপি আর আউটগোয়িং আছে ধরুন 10-20টা এমসিবি দিয়ে হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা একটা ডিবি ডিজাইন করতেই পারি। যদি সেই আর যদি আবার যদি আমার ইনকামিং ব্রেকারটা যদি হয় ধরেন 500 এমপিয়ার বা 600 এমপিয়ার বা 800 এমপিয়ার, কিন্তু এর সাথে আউটগোয়িং অনেকগুলো ব্রেকার থাকে, 400 এমপিয়ার, 500 এমপিয়ার বা 300 এমপিয়ার, 320, এরকম এমপিয়ার, 350 এমপিয়ার, এরকম যদি ব্রেকার থাকে, ওই ব্রেকার গুলোর জন্য মোতান হচ্ছে আমাদের ডিবিতে হয় না, এরকম সেক্ষেত্রে আমাদের একটা প্যানেল সিলেক্ট করতে হবে। এগুলো আমরা ক্লাসে এগুলো ডিসকাস করি, যখন লোড ক্যালকুলেশন করব তখন আসলে আমরা ডিসাইড করতে হবে আমরা কি এটাকে টিভিতে কনভার্ট করতে পারবো নাকি এটা প্যানেলে দিতে হবে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। উম, আপনি এমসিসিবি নির্ধারণ করা বললেন, আমার মানে বাসবার কিভাবে নির্ধারণ করবো সেটা সম্পর্কে যদি একটু বলতেন। বাস বার নির্ধারণ করবো হচ্ছে আমার ইনকামিং ব্রেকার উপর, যদি এস ডিবির ক্ষেত্রে হয়। ডিবির ক্ষেত্রে আমরা ধরুন ইনকামিং ব্রেকার যদি আমার 100 এমপিয়ার হয়, তাহলে আমার বাস বারটা মিনিমাম 100 এমপিয়ার ইউজ করতে হবে, মিনিমাম। আমরা চাইলেও 120 বা আপনি 150 ইউজ করতে পারেন। ধরেন আমরা কোনো কারণে আপনি মনে করতেছেন যে আমার ফিউচারে হতে বা আমার সাইজটা একটু বড় হতে পারে বা বাড়তে পারে, সেক্ষেত্রে আপনি মনে করেন যে আমি ব্রেকার এখন 100 এমপিয়ার লাগালাম, ফিউচার যদি আমার আর কিছু ব্রেকার বাড়াইতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি আমাদের বাস বার তো আবার আবার কিনে না আবার লাগাবো না। সেক্ষেত্রে আপনি তাহলে বাস বারটা আপনি 150 এমপিয়ার জন্য ইউজ করতে পারবেন। ভাইয়া আমি যতদূর জানতাম এর আগে বাসবার এম্পিয়ারে নির্বাচন হয় এরকম কোনো কিছু শুনি নাই। আমি যতদূর হ্যাঁ, জানতাম বাস যে বার তো আপনি এম্পিয়ার অনুযায়ী মিলিমিটার আছে বা কতটুকু দৈর্ঘ্য প্রস্থ এরকম আছে, ওইটা অনুযায়ী নির্বাচন হয় এরকম কোনো কিছু একটা। না না না, আপনার কত এম্পিয়ার বাস বার ইউজ করবে এটা আপনাকে বলে দিতে হবে। ধরুন আমি যদি একটা ডিবি ডিজাইন করি, তখন আমি বলে দিব আমার ডিবিডির মধ্যে আমার ইনকামিং ব্রেকার হবে 100 এমপিয়ার। আপনি আমার ইনকামিং ব্রেকার জন্য আপনি যে আমার বাস বার ইউজ করবেন, সেই বাস বার রেটিং হতে হবে আমার 125 এমপিয়ার। এখন আপনি 125 এমপিয়ার জন্য আপনি ক্রস সেকশন মিলাবেন, এটা কি এটা কি 20-5 দিয়ে মিলাবেন নাকি? জি ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, বাসবার বিষয়টা হচ্ছে কি
ধর আমরা যখন বাস বারটা ডিপেন্ড করবো হচ্ছে, ধর আমরা কত এম্পিয়ার বাস বার নিব এবং সেটাকে মিলাবো হচ্ছে আমরা ক্রস সেকশন দিয়ে। ধরুন আপনি 150 এম্পিয়ার একটা বাস বার নিবেন, এখন সেটাকে আপনি ক্রস সেকশন কত দিয়ে মিলাবেন? সেটা কি আপনি 20 5 দিয়ে মিলাবেন, নাকি 20 4 দিয়ে মিলাবেন? এবং আপনার না না, পার সেই পার সাইজটা এমএসসি আর বুঝতে পারছি ভাইয়া। আমি বলছি আমার ইনকামিং যদি 100 এম্পিয়ার হয় তাহলে বাসবার কত এম্পিয়ার নিতে হবে, মানে ওটাই কত তো বললাম পার্সেন্ট আমরা। বেশি নিতে হবে? আচ্ছা, পার্সেন্ট কত বলছেন? ওটাই তো হ্যাঁ বললাম যে আপনি মিনিমাম 25% বেশি নিতে হবে। আপনি যদি ও ফিউচার আচ্ছা আরো আচ্ছা। আরো লুট বাড়ে, সেক্ষেত্রে আপনি সেজন্য আপনি আরো এক্সট্রা রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার ফিউচার বেস। তখন আমরা কিন্তু সর্বনিম্ন 25% আর কি ইনকামিং লোড থেকে ওইটা বাসবারের সাইজটা বেশি নিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মিনিমাম 25% রাখতে পারবেন। বাট আপনি আচ্ছা ভাইয়া চাইলেও ঠিক আছে, ধন্যবাদ। সমান রাখলেও কোনো প্রবলেম নেই। বাসবার নিয়ে আপনি বাসবার যখন ক্রস সেকশন মিলাবেন না, আপনি দেখবেন যে অনেক সময় একজাক্টলি মিলবে না। আপনার যে বাজারে যে সাইজ গুলো পাওয়া যায়, ওই সাইজ গুলোর সাথে আপনার এম্পিয়ার যখন মিলাবেন, দেখবেন যে আপনার বেশিরভাগ সময় আপনার এম্পিয়ার রেটিং অ্যাকচুয়ালি মিলবে না, আপনাকে বেশি নিতেই হয়। বুঝতে পারছেন? আমরা এখানে বাসবার সাইজ বা একটা যখন ডিবি ডিজাইন করবেন, তখন আমরা বাসবার আপনি চাইলেও কিন্তু আপনার যে কোনো সাইজে বাসবার ইউজ করতে পারবেন না। এখানে একটা স্পেসের ব্যাপার স্যাপার আছে। আপনি বেকারি যদি 100 এমপি ইউজ করেন, তাহলে আপনি বাস সাইজ মিনিমাম 20-এর উপরে ইউজ করতে পারবেন না। 20 উপরে ইউজ করলে আপনার পরবর্তী দেখবে ডিবি সাইজটা বড় হয়ে যাবে, দেখছে বিষয়টা ভালো লাগবে না। তখন আমরা চাইলেও আপনি বাস সাইজ বড় ইউজ করতে পারবেন না, আপনার একটা নির্দিষ্ট এগুলো সাইজ আছে। তখন আমরা যদি এমটিসিবি রেটিং 350 এম্পিয়ার বা 400 এম্পিয়ার, এর জন্য আপনি বাসবার চাইলে 40 বা 30-এর মধ্যে ইউজ করতে হবে, আপনি এর বেশি ইউজ করতে পারবেন না। আবার ডিবির মধ্যে আপনি চাইলে 50-এর উপরে বেশি বড় এই বাস বা ইউজ করা যাবে না, কারণ তখন আমরা স্পেস নিয়ে ঝামেলা হয়ে যায়। বুঝতে পারছেন? এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর গুলা মাথায় রেখে দেন ডিজাইন গুলো করতে হবে। আপনি চাইলেও যে কোনো সাইজে বাস বা ইউজ করতে পারবেন না। বাট এম্পিয়ার রেটিংটা অনুসারে আপনাকে ওই সিলেক্ট করতে হবে, আপনি যত এম্পিয়ার দেবেন ওই এম্পিয়ার রেটিং অনুসারে আমাকে ফলো করতে হবে। এরপর আমি ক্রস সেকশন দিয়ে মিলাবো, যে কত ক্রস সেকশন দিয়ে মিলালে আমার ধরেন আরএসসি অনুসারে মিলালে তাহলে 1.5 দিতে হবে। 1.5 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দেখতে হবে যে এটা ওই এম্পিয়ারের মধ্যে আসতেছে কিনা। বুঝা গেছে ভাই? জি ওয়ান ভাইয়া পয়েন্ট ফাইভ বুঝতে। দিয়ে কি ভাগ করতে হবে না টোটাল এম্পিয়ারকে, দেন ক্রস সেকশনটা বের হবে হ্যাঁ 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 সম্ভবত। হ্যাঁ হ্যাঁ সম্ভবত ওয়ান ওয়ান এসকিউ এমএম এ 1.5 এম্পিয়ার হ্যাঁ, ওয়ান কারেন্ট পয়েন্ট পাস ফাইভ করে, দিলে এটা ধর 1.5 ধরতেছে আরএসসি অনুসারে 1.5 দিতে হয়। তবে ব্রিটিশ স্ট্যান্ডার্ড বা অন্যান্য স্ট্যান্ডার্ড দিয়ে ধরলে আমরা ওয়ান টু পয়েন্ট সিক্স যদি এম্পিয়ার না না, কিন্তু টু টু বাংলাদেশি এম্পিয়ার 2 এম্পিয়ার বাংলাদেশ আসলে ফলো করে না, এটা আমরা। পিডিএস স্ট্যান্ডার্ড 2 এম্পিয়ারেও করে, বাট হ্যাঁ, আরএসসি ওয়ান কিন্তু পয়েন্ট ফাইভ এইটাই আমরা করে। ইয়েস। আমরা যদি আরএসসি গা ধরেন, তাহলে ওরা 1.5 উপরে ফলো করে না। ওরা আমরা এটা মাস বড় বলবো যে আপনি 1.5 ফলো করতে হবে। আর মানে বাংলাদেশে এখন তো টোটাল এম্পিয়ারকে 1.5 দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ দিলে টোটাল এসকিউ এমএমটা বের হবে, দেন হ্যাঁ ওইটাকে ক্রস সেকশনে ফালাই মিলিয়ে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বাসবারের ওটাই সাইজ। হ্যাঁ ওটাই। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। আমি আপনাদের যে ডিজাইন গুলা দেখলাম, এই ডিজাইন কি আপনারা ক্যাডে করেন না কোনো সফটওয়্যারে করেন? সে প্যানেলের কিছু সফটওয়্যার আছে, স্নাইডার বা এবিবি, ওখানে রিকোয়ারমেন্ট 1 বাই 1 চার্টে দিলে জাস্ট প্যানেলের সার্কিট, সেকশন, এলিভেশন, স্পেস এগুলো চলে আসে। না আপনাদের আমরা এই না কোর্সে কি ওই না সফটওয়্যার ইউজ করেন না জেনারেলি করেন? না আমরা করি হচ্ছে ক্যাট সফটওয়্যার করি, তারপরে এরপর ফুল লেআউট বা আপনার ও 3D ভিজুয়াল দেখার জন্য তখন এগুলো করে হচ্ছে স্কেচ আপে। আচ্ছা আচ্ছা, না এটা একটু কঠিন হয়ে যায়। ওই সফটওয়্যার যদি কেউ করে, এটা আমার জানা দরকার ছিল, কারণ এটা খুব সহজে হয়ে যায়। 5 ঘন্টার কাজ 15 মিনিটে দেখা যায় হয়ে যায় না যদি ওইভাবে কেউ আসলে করে। আমরা ইন জেনারেল। সফটওয়্যারটার নাম কি ভাইয়া? কোনটা 15 মিনিটে হয়ে যায়? ওই সফটওয়্যারটার নাম কি? এটা এবিবির সফটওয়্যার আছে, প্যানেল ডিজাইন সফটওয়্যার, স্নাইডারের আছে। স্নাইডারও আছে, কিন্তু এগুলো হচ্ছে অটোমেটেড ওদের কাজ। প্যানেল গুলা, ওদের যে প্যানেল গুলা আমরা কিনি, জাস্ট ওই সফটওয়্যার অনুযায়ী আউটপুট থেকে panel গুলা দেয়। শুনেন, ওগুলা জাস্ট ওদের ইনপুট দিলেই চলে ওদের আসে। হ্যাঁ। ওদের হিসাবে ওদের হিসাব হচ্ছে আলাদা, কারণ ওরা হচ্ছে ধরেন এক। সোহেল ভাই, একটু আপনাকে ইন্টারাপ্ট করি। আপনার কাঙ্ক্ষিত যে আলোচনা ওটা শেষ করেন, আমাদের প্রিয় পার্টিসিপেন্ট ভাইদেরকে একটু রিকোয়েস্ট করবো যে প্রশ্নগুলো যদি আপনাদের একটু নোট রাখেন প্লিজ, পরে করেন, তাহলে সিকোয়েন্সলি উনি আলোচনা করে যেতে পারবেন। আর যদি মানে আপনি আলোচনা করেন প্রশ্ন নেন, তাহলে আপনি মানে সুন্দরভাবে সেমিনার শেষ করতে পারবেন না।
প্লিজ। আমি পার্টিসিপেন্ট ভাইদেরকে বলবো যে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, কিন্তু একটু হ্যান্ডরাইজ করে বা হচ্ছে সিরিয়ালি যে প্রশ্নটা যেখানে করা, তাহলে আপনার সিকোয়েন্সলি এটা আলোচনা করা ভালো হবে। থ্যাংক ইউ সবাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু পরের স্লাইডটা দেখি। আচ্ছা, আমরা যদি একটু এটা হচ্ছে একটা ডিবি 3D ভিজুয়ালাইজেশন। এখানে সবগুলো ইকুইপমেন্ট থাকে হচ্ছে তো মোটামুটি হচ্ছে আজকে আমাদের সাবস্ক্রিপশন পার্টে এই বিষয়গুলো ছিল। আহ আর তো মনে হয় টাইম তো অনেক হলো। আর এই বিষয়গুলা মোটামুটি যেগুলো দেখানোর চিন্তা ভাবনা ছিল ওগুলো মোটামুটি দেখাইছি। আমাদের আহ, ফার্স্ট পার্ট শেষ হবে। এখন স্কেচ আপের আমাদের আরেকজন দেখাবে, এই তো জি 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 ইঞ্জিনিয়ার মাহমুদ। এখানে ঠিক আছে, ভাইয়া তাহলে পার্টিসিপেন্টদেরকে একটা ধন্যবাদ কোশ্চেন জানাই। ছিল ভাইয়া, খুব হ্যাঁ, অবশ্যই অবশ্যই ইমার্জেন্সি। আমাদের ওটাই বলতেছি যে আমাদের এই 2D পার্টের যাদের কোশ্চেন আছে আপনারা কোশ্চেন করতে পারেন প্লিজ। জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল যে বাসবারের যে বিষয়টা বললেন, যেমন যে সাইজ গুলা ক্রস ম্যাচিং করে, তারপর ধরেন আমরা 100 এম্পিয়ারের যে ডিবি বোর্ড গুলোতে তিনটা ফেজ, একটা নিউট্রাল, তারপর আর্থিন হচ্ছে যেটা অর্ধেক মানে বসাতে হয়, ওটার আমরা ওয়েটটা কিভাবে বের করব? কাইন্ডলি যদি এটা একটু শেয়ার করতেন, মানে আচ্ছা কত কেজি বাসবার লাগতে পারে ওই বোর্ডটায়, 100 এম্পিয়ারের বোর্ডের জন্য যে বাসবারটা লাগতে পারে ওটা ওয়েটটা কিভাবে, যদি আপনার শেয়ার করেন। আচ্ছা, বুঝতে পারছি আপনার কথা। এটা হচ্ছে আপনার আপনার দিয়ে আপনার যখন ধরুন 20 ইন্টু আপনি দিলেন, ধরুন 20 ইন্টু 5 ইন্টু তারপর আপনার ক্রস সেকশন আপনার ধরুন 3 মিলি বা 5 মিলি থিকনেস ইউজ করতে থাকি, ধরুন 20 ইন্টু 5 ইন্টু আপনার যে কভারের যে আছে না ক্রস সেকশন, যেটা 8.94 সামথিং এরকম হয়, ওইটা দিয়ে মাল্টিপ্লাই করে ওইটাকে ভাগ দিবেন হচ্ছে 10⁶ দিয়ে ভাগ দিবেন, তাহলে আমরা ওয়েটটা বের হয়ে যায়। মিটার রিডিং এর যে অংশটা আছে এটা একটু জানতে চাচ্ছিলাম যে P1 P2 বা P3 এরকম যে আছে, সে অনুযায়ী টোটাল যে রিডিং আছে এটা কিভাবে কালেক্ট করবো, এটা বিষয়ে আচ্ছা, আমার সিস্টেমে কি এসকাটা করা আছে ভাই? জি এসকাটা করা আছে ওই সিস্টেমের মধ্যে? না, এমন কিছু তো দেখি না। এসকাটা না করলে তো আপনি আপনি ওই সিস্টেম গুলোকে আপনি করতে পারবেন না, তো আপনি হ্যালো ভাইয়া। কোনো জায়গায় রিড করতে তবে পারবেন না। রেশিওটা দেওয়া আছে। হ্যালো জি ভাইয়া, প্রশ্ন যদি নিতে থাকেন তাহলে তো আমরা কাঙ্ক্ষিত ইয়াটা শেষ করতে পারবো না ভাইয়া। আপনি সবার শেষে প্রশ্নগুলো নেন, ভুল মানে তালগোল মিলে যাচ্ছে ভাইয়া, কিছুই বুঝতে পারতেছি না ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমাদের তো মোটামুটি এই এই ডিজাইনের না, এই এটা পার্টটা ক্লাস শেষ হচ্ছে, এরপর আমাদের 3D পার্টটা আছে। এখন আশা করি আমরা 3D পার্টটা একটু শুরু করবো। আমাদের আরেকজন ইনস্ট্রাক্টর ভাই আছে, উনি শুরু করবেন আর কি। মানে আসলে ভাইয়া একটা আমি জিনিস ক্লিয়ার করে আপনাদের, যে আসলে আমাদের এই প্ল্যাটফর্ম গুলো শুধু যে কোর্স করানোর জন্য বিষয়টা এরকম নয়। দেখেন আমরা এখন 25-30 জন ভাই একসাথে আছি, আপনারা যে কথাগুলো বলছেন আমাদের কিন্তু অনেক শেখার আছে এখান থেকে। এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা 1 মাস 3 দিন 2 দিন 1 দিন না, এটা হচ্ছে সারা জীবন। এবং আপনি যে এক্সপিরিয়েন্স এর আলোকে, যেমন এক ভাই এবিবি এর অনেক কথা বলেছে, এগুলা আমরা কেউ যেমন আমি যখন কথা বলতেছেন 30 জন শুনতে পাচ্ছি, আপনি যখন কথা বলছেন আমরা 30 জন শুনতেছি। তো আমরা এই প্ল্যাটফর্মটা এভাবে দাঁড় করাতে চাই যে অ্যাডভান্টেজ মেশিনারি স্পেয়ার পার্টস নিয়ে কাজ করে, অটোমেশন নিয়ে কাজ করে, তার সাথে সাথে ভিডিও হচ্ছে পার্টে হচ্ছে এই নলেজ শেয়ারিং করি। আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, এই এই কথার উপরে অটল আমরা। ওকে, সো আমরা মিলে একটা সুন্দর প্ল্যাটফর্ম করতে চাই। তো যেহেতু সুযোগ পেয়েছি একটু আমি আলোচনা করতে চাই 2-3 মিনিট। আমাদের একটা অ্যাডভান্টেজ বিডি নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা দেখেছেন, অনেকেই আছেন এটার সাথে। এই চ্যানেলে যেমন কিছু ভাই কিছু প্রশ্ন করলেন, কারেন্ট ভোল্টেজ, তারপর হচ্ছে এটা কি করবো, কেবল ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, এখানে আর্থিং ক্যালকুলেশন, অনেক কিছু আছে ভাইয়া। এখানে 265 না 61টা ভিডিও আছে, এবং প্রতিনিয়ত আমরা ভিডিও দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে আছেন এবং আপনাদের সাথে থাকার জন্য আমাদেরকে একটু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরামর্শগুলো আমাদেরকে বলবেন। ইনশাআল্লাহ আমরা মিলে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে। থ্যাংক ইউ। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আমাদের নেক্সট
যে ইনস্ট্রাক্টর আছেন উনি আপনাদের 3D পার্টটা একটু দেখাবে, আপনারা দেখবেন এবং কোর্স কারিকুলাম নিয়েও কথা বলবে। তাদেরকে কথা বলার জন্য আমি অনুরোধ করব। আমাদের নির্দিষ্ট একটা মডিউল আছে এটার জন্য, মডিউলটা ফুলফিল করব। আমাদের অনলাইনে 2 দিন ক্লাস, অফলাইনে আপনি এখানে আসতে পারবেন। আমাদের যে কোর্স ফিটা আছে এখন আমাদের অফার প্রাইজিং চলতেছে, যদি কেউ ভর্তি হতে চান সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করবেন। আপনাদের চ্যাট বক্সে আপনার নাম্বারটা দিবেন। দেখেন এখানে অনেকেই, সবাই যে কোর্স করতে হবে এমন কথা না। যারা কোর্স করতে চান বা আমাদের সাথে কথা বলতে চান চ্যাট বক্সে নাম্বারটা দিবেন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে কথা বলবে, তখন সবকিছু ডিসকাস করে আপনারা যারা কোর্স করার তারা করবেন। থ্যাংক ইউ। আমি আবারও বলতেছি, যারা আমাদের এই চ্যানেলটার সাথে আছেন ধন্যবাদ, যারা নাই তারা এই চ্যাট বক্সে আপনাদের লিঙ্কটা দিয়েছে, আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, হাইলি রিকোয়েস্ট। আর সকলকে আমার অফিসে, আমাদের অফিসে, উত্তরা অফিসে কফির দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। সাহিদ ভাই একটু আমার একটা কথা ছিল। জি জি। আচ্ছা, একটা ভাই মনে হয় একটু ওয়েটের কথা বলছিল যে আমরা কিভাবে ওয়েট করবো, ওয়েটটা লিখবো আর কি। তো এটা আমি ওই কমেন্টে আমি লিখে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন ভাইটা, ভাই যে যে ভাইটা কোশ্চেন করছিল আর কি, ওয়েটটা আপনি কিভাবে বের করবেন কেজিটা আর কি। ঠিক কিসের আছে, কিসের বাসবারের? হ্যাঁ বাসবার ওয়েট। আচ্ছা, আমি ওটা দেখাই দিচ্ছি, আমি ব্যাপারটা আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে 5 মিনিট ক্লাসটা নিয়ে নিই, সুযোগ পাইছি। বাসবারের ওয়েট বের করার জন্য যেটা করতে হবে, এই যে কয়েকটা ভাই কথা বলেছেন, এটা বাসবারের কয়েক রকম করে আপনি বের করতে পারবেন। কেমন? যে দেখেন এখানে হচ্ছে, এখানে বিপিং অ্যাওয়ার্ড, বাসবার, বিবিটি ক্যালকুলেশন, এটা কি স্ট্যান্ডার্ড? বিএনপিসি, এনএফপি, বিটিসি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা এটা সাজিয়েছি। আপনি প্রথমে কি করবেন দেখেন, বাসবারের যে ডেফিনেশন আছে, কেন ইউজ করবো, কি জন্য ইউজ করবো, এই কথাগুলো এখানে লেখা আছে। তারপর লেখা আছে কি দেখেন, টাইপ বাসবার, অনেক আরো টাইপের আছে। মেজর যে মানে কমন যে পার্টটা, কপার বাসবার এবং অ্যালুমিনিয়াম বাসবার ইউজ করি। কপার কেন করি এখানে লেখা আছে। এবং কারেন্ট ডেনসিটি, যেটা ভাই বললাম, 1.5 থেকে 3.2 অ্যাম্পিয়ার নিতে পারে। ওই যে এক ভাই বলছিল বিএনপিসি 2 অ্যাম্পিয়ার বলে, ওরা কোথায় পেল? এই যে কারেন্ট ডেনসিটি যেটা 1.5 থেকে 3.2, সর্বোচ্চ 3.2 নিতে পারবে কিসে? কপারের যে আপনার বারটা আছে এগুলো নেওয়ার ক্ষমতা আছে। কিন্তু এখানে তাপ চাপ আপনার কত এই সেফটি ইস্যু গুলো আছে, সেজন্য আমরা স্ট্যান্ডার্ড বিএনবিসি বলে 2, কেউ বলে 1.65, কেউ বলে আপনার 1.55, এগুলো সেফটি ইস্যু নিয়ে একটা স্ট্যান্ডার্ড আউট করেছে। আমরা সবসময় 1.55 নিয়ে কাজ করি। তারপরে অ্যালুমিনিয়াম, দেখেন অ্যালুমিনিয়ামের যে কাজ করে এগুলো আমি আর বিশ্লেষণ দিচ্ছি না। এই 0.8 থেকে 1.5 এর হচ্ছে ডেনসিটি কম। এই এই যে আপনার ডেনসিটি তো বুঝছেন যে ঘনত্ব, এই ঘনত্বটা এটা হচ্ছে আপনার নর্মাল, এটা হচ্ছে একটু হাই। এটা হচ্ছে আপনার রেজিস্টিভিটি কম, এটা হচ্ছে বেশি বেশি। এই জন্য এই জিনিসটা আমরা সবসময় কপার একটা ইউজ করি। এটা প্রাথমিক কথাবার্তা গেল। এই যে এখানে দেখেন বাসবারের আসলে সূত্র হচ্ছে উইথ ইন্টু থিকনেস কারেন্ট ডেনসিটি। আমাদের উইথ এবং থিকনেস এটা দেখানো আছে, আমি শর্ট করতেছি। আর কপার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.55 পার স্কোয়ার মিলিমিটার, অ্যালুমিনিয়াম কারেন্ট ক্যাপাসিটি 1.0 পার স্কোয়ার মিলিমিটার। এটা কে বলতেছে? আরএসসি বলতেছে, এনএফপিএ বলতেছে। তারপর হচ্ছে মেজর যে মানে কমন যেই পার্ট গুলো পাওয়া যায় সেটা আলোচনা করা হয়েছে এখানে। তারপরে ওই যে বড় ভাই একটা বলছিলেন যে কারেন্টকে যখন আমরা ভাগ করি নাকি, সরি, তখনই আমরা বাসবার পাওয়া যায়। এটাকে আবার আর একটু আমরা গোড়া থেকে শুরু করছি। একটা নেম প্লেট দেওয়া আছে, সেখান থেকে পাওয়ার দেওয়া আছে, সেখান থেকে আমরা কারেন্ট বের করব। কারেন্ট বের করে আমরা এটাকে কারেন্ট যখন বের হলো, যে এই ডিবিটা তো আমার 812 অ্যাম্পিয়ার কারেন্ট পেলাম। দেখেন এটাকে ওই যে এরিয়া অফ বাসবারের টোটাল কারেন্টকে পার স্কোয়ার মিলিমিটার কারেন্ট দিয়ে ভাগ করবো। কার পার স্কোয়ার মিলিমিটার দিবেন? যে ম্যাটেরিয়াল নিয়ে আপনি করবেন, যদি আপনি কপার দিয়ে করেন তাহলে আপনি কপারের 1.5 দিবেন, তাহলে হচ্ছে দেখেন 524 স্কোয়ার মিলিমিটার হচ্ছে আপনার, এটা হচ্ছে টোটাল হচ্ছে আপনার ডায়া পেলেন। এটাকে আবার এখন আপনাকে যেহেতু এই 524 এখানে আছেন, স্কোয়ার এরিয়া অফ বাসবার, এরিয়া টোটাল এরিয়াটা হচ্ছে এটা। এখন থিকনেসটা বা উইথ যে কোনো একটা যখন আপনি ধরবেন, ধরেন আমি থিকনেস 10 ধরলাম, যে 10 থিকনেসের আমার বাসবার প্রয়োজন, তখন গেল 52.4 mm আমার হলো। তো 52.4 তো আপনি বাজারে পাবেন না, তখন হচ্ছে 60 mm আপনি আপনার নিয়ে কাজ করতে হবে। সবসময় বাসবার হিসাব করতে যে হায়ার সাইডটা হয়ে যায়।
আচ্ছা, তারপর কি হলো দেখেন, টোটাল এখানে আবার এখানে সেম টাইপের কথাবার্তা যেটা বলে আসলাম। এখানে আমার অ্যালুমিনিয়ামের জন্য পার স্কোয়ার মিলিমিটার 1.09, সেটা 745 স্কোয়ার মিলিমিটার পেলাম। এটা জাস্ট দুইবার করা আছে, অ্যালুমিনিয়ামের জন্য একবার, বাসবারের জন্য। এখন এখানে আছে what too important to know to find out the weight of বাসবার, যে ভাই যেটা প্রশ্ন করেছিলেন যে বাসবার ওয়েট বের করার জন্য বাসবার লেন্থ প্রয়োজন, বাসবার থিকনেস, বাসবার উইথ, তারপর হচ্ছে রো এর মানে ঘনত্ব, যে ডেনসিটিটার মান। এটা দেখেন কপারের ক্ষেত্রে 8,960 কেজি ঘনমিটার, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা ফিক্সড, এটা আমাদের আপনাদের কিছু করার নাই। ওয়েট মিটার নিট, এখানে দেখেন এইটা হচ্ছে সূত্র, বাসবার ওয়েট এরিয়া অফ ইন্টু রো, তারপর হচ্ছে এরিয়া বের করার জন্য এটা এই সূত্রটা। তারপরে আমরা চলে আসলাম এই জায়গায়, দেখেন মেন জায়গায় সবগুলোকে আমরা লেন্থ উইথ থিকনেস আমরা পেয়ে গিয়েছি, সবগুলো মানগুলো আমরা বসিয়ে দিলাম যে 5 ফিট, 60 mm, 10 mm, এগুলোকে সবগুলোকে আমরা ঘনমিটারে কনভার্ট করে আমার কত হলো 0.00914 ঘনমিটার, এটা হলো আমার আউটপুট। এটাকে বেস করে আমি ওয়েটটা বের করবো কিভাবে, এখানে দেখেন এটা আমি পেয়ে গেলাম এরিয়া, ভি এর মান পেলাম, তারপর এর মান পেয়ে গেছি আমি, এখানে জাস্ট আমি বসাবো, বসে কি হলো 8.189 কেজি আমার মান বের হলো। একই জিনিস বারবার হয়তো লেখার কারণে একটু বেশি মনে হচ্ছে বড়, এটা যখন আপনারা দেখবেন একবার শর্ট মনে হবে। টোটাল বাসবার ওয়েট হচ্ছে এটা, 4টা বাসবার আমি নিয়েছি এখানে, ফেজ 3টা, নিউট্রাল একটা, আর এখানে আরসি নেওয়া হয়নি। তাহলে দেখেন 4টা বাসবার ওয়েট হচ্ছে 32.756 কেজি। তাহলে 32.65 কেজি, 1600 টাকা কেজি এটা ধরা হয়েছে, এটা কম বেশি আপনি নিতে পারেন। তাহলে 52,409 টাকা হচ্ছে আমার এই 4টা বাসবারের। আর ফেজের 60% দিয়ে আপনি যদি হিসাব করেন তাহলে 5টা বাসবারে যেটা আসবে সেটাই কস্ট। তাহলে দেখলেন এই যে আমি আলোচনা করলাম, এটা আমাদের একটা আমার কোর্সের একটা প্রেজেন্টেশন। এটা হচ্ছে আপনি একটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে সব কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো দেখেন ছোট ছোট গুলো আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে ছোট ছোট জিনিসগুলো যদি আমরা জানতে পারি দেন আমরা এক সময় সাকসেস হবে। এবং দেখেন ফেজ টু ফেজ, ফেজ টু আর ক্লিয়ারেন্স, এই ক্লিয়ারেন্স টাইম গুলো কতটুকু কম দিতে হবে এবং কেন দিতে হবে, কোন স্ট্যান্ডার্ড দিতে হবে, সবকিছু বিষয়গুলো আলোচনা করা হয় আপনার। থ্যাংক ইউ, আপনারা হয়তো আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। বাই। ভাই যে ওয়েটের ব্যাপারে যেটা প্রশ্ন পেয়েছিলাম উত্তর পেয়েছেন ভাইয়া? হ্যাঁ জি ভাইয়া পেয়েছি, বাট ওই স্লাইডটা কি শেয়ার করা যাবে ভাইয়া? বুঝতে পারছি মোটামুটি, কিন্তু ওইটা কি ভিডিও আছে আপনাদের ইউটিউব চ্যানেলে এটার? এটা মেবি আছে, না হলে দিয়ে দেবো, আপনি যদি বলছেন দিয়ে দেবো। আর আপনি যদি এখন তো আপনার প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে, হ্যাঁ আমাদের অ্যাডভান্টেজ নাম্বারটা থাকে। ভাই আমরা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্মের জন্য আপনাদেরকে দেখে নিয়ে আচ্ছা নিয়ে এসেছি এখানে। আমাদের কাছে কোনো জিনিস পেতেই আচ্ছা যদি আচ্ছা। দেওয়ার হয়, আমরা আগে তো সবকিছু দিতাম, এখন একটু আহ, আস্তে আস্তে একটু কমাচ্ছি আর কি, কিছু সীমাবদ্ধতা থাকার জন্য। তবে আপনাদের যে কোনো বিষয় হলে আমাকে ফোন দিবেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া। ভাইয়া এই ভিডিওটা ভাইয়া একটু আমি তো ভাই এটা একটু থাকতে পারি না ভাইয়া, লাস্টের দিকে মুহূর্তে একদম চলে গেছে। এই ভিডিও রেকর্ড কি আছে ভাইয়া? হ্যাঁ এই ভিডিও রেকর্ড থাকবে তো, এটা আমাদের ইউটিউবে দিয়ে দেবো, আমাদের এই অ্যাডভান্টেজের এই ইউটিউব চ্যানেলে আপনি থাকবেন। ও এই ভাইয়া সব ওখানে সাবস্ক্রাইব করছি, তাহলে তো পাবো পাবো না ভাইয়া? যে পাবেন ইনশাআল্লাহ। আমাদের জি ভাই। ইউটিউব চ্যানেলে এগুলো সব দেওয়া আছে, এই যে আমাদের অ্যাডভান্টেজ বিডি নামে। এখানে দেখেন যে 264টা, এটা ডে বাই ডে আমরা জি দিচ্ছি। ভাই। আজকে একটা ছোট্ট একটা দিয়েছি দেখেন, ট্রান্সফরমার এসটি এবং এলটি সাইডে কারেন্ট ক্যালকুলেশন শর্ট মেথড দিয়ে 6 মিনিটের ভিডিও। এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো আপনারা চলতে ফিরতে দেখবেন, অনেক কাজে লাগবে। আর্থিং সিলেকশন, ক্যালকুলেশন, বিএনবিসি, এনএফপি এর বাসায় কিভাবে করবো, তাও অনেক কিছু শিক্ষামূলক আছে ভাই। আমরা চেষ্টা করতেছি যে সহজ করে বিষয়গুলো, ইন্ডাস্ট্রি লেভেলে যে জিনিসগুলো হয় সহজভাবে কিভাবে প্রেজেন্ট করা যায়। কেমন? জি ভাই, আপনাদের ভিডিও গুলো ভালো লাগছে ভাইয়া আসলে। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া আমাদের জন্য। জি ভাই। আচ্ছা, আমাদের ইনস্ট্রাক্টরকে আমি পোস্ট বানিয়ে দিলাম। জি মাহবুব সাহেব আপনি কন্টিনিউ করেন প্লিজ। মাহবুব সাহেব আমাদের আছে যেটা আমাদের কোর্স মডিউলটা একটু ব্রিফিং করে দিয়েন। আর আমাদের কোর্স পে কি ভাইদের প্রশ্ন করেছিলেন এগুলোর উত্তর দিয়েন। আমি বেরোলাম। থ্যাংক ইউ। স্যার এটা কোর্স ফি কত স্যার? আলোচনার পরে সবকিছু বলে দেবো আপনাদের। হ্যাঁ ঠিক আছে।
আপনারা আপনাদের যারা আরো আরো যদি ইচ্ছা হয় আমাদেরকে চ্যাট বক্সে নাম্বারটা দিয়ে রাখেন, বিভিন্ন জায়গাতে জয়েন করেছেন, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে ফোন দিয়ে জানিয়ে দিই। আর এই রেকর্ড ক্লাসটা এখানে দেখেন যে আমাদের প্যানেলগুলো 3D ডিজাইন আমরা স্কেচআপের মাধ্যমে করতে পারি। তো আচ্ছা দেখেন এখানে কিছু মেক করা আছে, আমি এগুলো দেখাতে চাচ্ছি। এগুলো আমরা রোটেট করতে পারবো এখান থেকে। ইন্টারনাল যে পার্ট গুলো এগুলো দেখা যাবে। এইটা কি ভাইয়া 2D ভার্সন প্রথমে তৈরি করছেন, তারপর 3D ভার্সন করছেন, কনভার্ট করছেন? এটা 2D মেজারমেন্ট অবশ্যই লাগবে, আপনার অটোক্যাড ফাইল লাগবে। অটোক্যাড ফাইলের যে মেজারমেন্ট আছে ওই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনার 3D স্ক্র্যাচ করতে হবে। ভাইয়া সফটওয়্যারটার নাম কি ভাইয়া? এটা হচ্ছে স্কেচআপ। জি ভাই, বুঝতে পারিনি ভাই, একটু আরেকবার। স্কেচআপ। ওকে ভাই। আচ্ছা তাহলে দেখেন এগুলো হচ্ছে আমাদের প্যানেল, আর হচ্ছে ইন্টারনাল যে পার্টগুলো আছে এখানে আমি একটু দেখাই দিচ্ছি। ইন্টারনাল যে এখানে দেখবেন এসিবি গুলো আছে, এখানে আমাদের এখানে দেখবেন যে এখানে দুইটা ইনকামিং আছে, এটা একটা আর হচ্ছে এইটা একটা। আপনার কথাটা না স্পষ্ট না ভাইয়া, ছাড়া ছাড়া আসতেছে ভাইয়া। সফটওয়্যারটার নামটা আরেকবার একটু বলিয়েন ভাইয়া। হ্যাঁ স্কেচ সফটওয়্যারটা আপ, হচ্ছে স্কেচ আপ। স্কেচআপ। স্কেচআপে করা। এটা দেখেন যে এখানে আমার দুইটা এসিবি আছে, দুইটা আমার হচ্ছে ইনকামিং। এন্ড হচ্ছে আমার এখানে একটা বাস কাপ্টার মেক করা আছে দুইটা এসিবি দিয়ে। তারপর এখানে এটিএস করা আছে, আপনার যখন লোডশেডিং হয়ে যাবে দুইটা সাইডই, দেন হচ্ছে আমরা বাস কাপ্টার ডিসকানেক্ট করে দুই সাইডে দুইটা জেনারেটর দিয়ে কিন্তু অপারেট করতে পারবো। এন্ড দেন হচ্ছে আপনার বাসবার গুলা কিভাবে লাইনগুলো ডিস্ট্রিবিউট হবে এসিবি থেকে বিভিন্ন এমসিসিবি থেকে। পাশের এইটা কি ভাইয়া? এটা বুঝলাম না, পাশের এইটা কি মানে দ্রুত চলে যাচ্ছেন তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ সরি কোনটা? পাশে ওই যে ব্রেকারের মতো অনেক, ওইটা কি মানে বিবিটি নাকি? বিবিটি না ভাই, এখানে কোনো বিবিটি ইউজ করা হয়েছে না, সব বাসবার। ও আর বাস বাস। হ্যাঁ সবগুলোই বাসবার। কেবল বাসবার দেওয়া হয়েছে, আপনার ওটা এম্পিয়ার রেটিংস এর উপর ডিপেন্ড করা। তো এইটা হচ্ছে আপনি ভিজুয়ালাইজেশন করতে পারবেন, আপনি নিজেও খুব ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে কানেকশন গুলো হচ্ছে। দেন ক্যালকুলেশনের গুলো শেষ করার পরে অটোক্যাড ফাইলটা যখন আপনি মেজারমেন্ট গুলো আপনার কাছে থাকবে, দেন হচ্ছে ওই অনুযায়ী আপনার 3D টা স্কেচ করতে হবে। এই সম্পূর্ণ অ্যানিমেশনটা কি আপনি স্কেচ আপ দিয়ে করছেন? জি ভাই, এটা স্কেচআপে করা। আমি ঠিক একটা ডেমো আমি স্ক্র্যাচ করে দেখাই যে কিভাবে আপনারা স্ক্র্যাচ গুলো করবেন। সময় একটু লাগবে just। এখানে দেখেন যে আমাদের স্যার যে আজকে স্লাইড দেখাইছিল, এখানে একটা মেজারমেন্ট দেখাইছিল না আপনাদের যে একটা প্যানেলের এলবিএস প্যানেল, যেটা এটার লেন্থ লম্বা ছিল কত 2200 mm, হচ্ছে আপনার যে ইয়ে আছে ডিপ আছে হচ্ছে 1000, and হোয়াইট আছে কত এইট ভাইয়া হান্ড্রেড আপনার কথা বোঝা যায় না কিছু, ওই কাটা কাটা আসে। মেবি আমার ইন্টারনেট একটু প্রবলেম, তার জন্য হয়তো হবে এরকম। কথা কিছুই বোঝা যাচ্ছে না ভাইয়া। এখন শুনতেছেন? ক্লিয়ার আছে? হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে ভাই, মাইকটাও ঠিক মতো ধরিয়েন ভাইয়া, তাহলে শোনা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার মাইকটা ভাইয়া একেবারে মুখের কাছে নিয়ে আসেন। ঠিক আছে ভাইয়া, এখন শুনতেছেন? আমার নেটওয়ার্কটা মেবি একটু প্রবলেম করতেছে তার জন্য। হ্যাঁ
দেখেন আপনার ফার্স্টে মেক করতে হবে কি, আমরা মিলিমিটারে মেজার করবো। কারণ হচ্ছে আপনার উইন্ডো সেট করতে হবে এখানে মডেল ইনফো থেকে। আপনার ইউনিট সেট আপ করতে হবে, ইউনিট ডিসিমেল করা আছে মিলিমিটার স্কয়ার, মিলিমিটার কিউব, আমি আগে করে রাখছিলাম। তো এখানে দেখেন যে থ্রিডিতে আমরা তিনটে অ্যাক্সিস থাকে এখানে, একটা গ্রিন অ্যাক্সিস, একটা রেড অ্যাক্সিস, আর একটা গ্রিন অ্যাক্সিস যেটা এটা হচ্ছে আপনার নর্থ সাউথ, আর যেটা হচ্ছে রেড অ্যাক্সিস এটা হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট, আর যেটা ব্লু অ্যাক্সিস এটা হচ্ছে আপ ডাউন, যেটা বোঝাচ্ছে উপরে নিচে। তো আমরা ব্লু অ্যাক্সিস বরাবর যাবো। আচ্ছা, আমি এখানে দিচ্ছি। আমার আমার প্যানেলের চারদিকে যে আর্মস গুলো লাগবে ওগুলো মেক করতে হবে আগে। 30 mm, and then হচ্ছে এখানে দিব হচ্ছে 20, and then আবার 10, 10, and then হচ্ছে আবার 20। তারপর দেখেন এখানে একটা কি আমার স্কোয়ার শেপ হয়ে গেছে। এখান থেকে আমি যদি একটু আহ, এখানে একটি গ্রুপ নিতে হবে 1.5 mm। তারপর আমি যেখানে 10 mm এর একটা ইয়ে রাখছিলাম, নোট করে রাখছিলাম, এটা ইরেজার দিয়ে এখন হচ্ছে এটা স্ক্র্যাচটা মুছে দিয়ে দেখবেন এখানে একটা শেপ চলে আসছে। তো এই শেপ এরকম টাইপের দেখবেন যে আপনার যে শীট গুলো মেল্ট করা করার পরে গ্রাইন্ডিং করার পর হচ্ছে আপনার এরকম একটা শেপ আসে। দেন এটা উঠাবো। 22 mm আমার উঁচু ছিল। তার আগে আমি একটু এটাকে কপি করে রাখবো। মুভ, কন্ট্রোল, এটা হচ্ছে আমরা উঠাবো হচ্ছে কত আমার 2200 mm। দেন আমার এক পাশের যে আর্মসটা রেডি হয়েছে, and এইটাকে মুভ করে আমার ওই পাশে নিয়ে যেতে হবে। তার আগে এটাকে একটা গ্রুপ করে নিই, মেক গ্রুপ। তারপর হচ্ছে এই পাশে মুভ করতে হবে, মুভ, কন্ট্রোল। এইদিকে যাবে হচ্ছে আমার কত ছিল, মেজারমেন্টটা দেখে নিতে হবে একটু। এই পাশে হচ্ছে আমাদের 800 mm যাবে। এবং এটা আমার একটু রোটেট করে নিতে হবে। নিচে রোটেট টুলসটা নেবেন হচ্ছে, এন্ড দেন অ্যাক্সিস মিলে নিতে হবে, ব্লু অ্যাক্সিস। কারণ এই দুইটা কপি করে হচ্ছে আবার আমার যে ডিপ আছে যত এদিকে আসতে হবে, মুভ, কন্ট্রোল, 1000। তাহলে আমার চারপাশে যে আর্মস গুলা লাগতো ওখানে এগুলো রেডি করছি। দেন হচ্ছে চারদিকে যেগুলো হবে এগুলো দিতে হবে এখন।
এটা একটু মুভ করে নিতে হবে। এখন হচ্ছে আপনার যে আনসার রেডি করছে এটার আপনি ইজিলি আপনি স্কেল করে ছোট বড় করতে পারবেন, যেহেতু আমাদের এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। না ভাইয়া, জি ভাই। এটা দিয়ে কি শুধু প্যানেল বোর্ড গুলাই কি আপনার ডিজাইন করা হয় এই সফটওয়্যারটা দ্বারা? না, এটা তো হচ্ছে আপনার 3D ডিজাইন, আপনি আর্কিটেকচার ইউজ করে আপনি 3D কোনো ডিজাইন এটা দিয়ে কিন্তু মেক করতে পারবেন। হ্যাঁ, যেমন অটোক্যাড ইলেকট্রিক্যালের একটা স্পেসিফিক আছে, এটারও কি জি তেমন জি। স্কেচআপেরও কি স্পেসিফিক আছে? এটাতে মেইনলি হচ্ছে আপনার 3D যে ডিজাইন গুলো আছে, আর্কিটেক্ট ডিজাইন করতে পারবেন, সোলার সিস্টেম ডিজাইন, সোলার স্পেশালি করা যাবে। তারপর হচ্ছে প্যানেল চাইলেও আপনি ডিজাইন করতে দিতে পারবেন, সবকিছু মেক করতে পারবেন 3D যেগুলো আছে। না, আমি বলতে চাচ্ছি যে সফটওয়্যারটা যখন আমি ডাউনলোড করব তখন আমি কোন সফটওয়্যারটা ডাউনলোড করবো? সফটওয়্যার কি একটাই? এটার বিভিন্ন ভার্সন আছে। এটা হচ্ছে বর্তমানে আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে স্কেচআপ 23, মানে 2023-এর যেটা ভার্সন। সফটওয়্যার একটাই, স্কেচআপ মানে একটাই। এখন হচ্ছে আপনার মানে অটোক্যাড ইলেকট্রিক্যাল, তারপর অটোক্যাড আলাদা আলাদা যে ভার্সন ওরকম না এটা। এটা স্কেচআপ, শুধু স্কেচআপই। কিন্তু ওই যে 2020 আছে, 22, 23 আপডেটেডটা নিবেন।
এরকম দেখেন একটা কি আমার মোটামুটি একটা স্ট্রাকচার হয়ে গেছে না? তো এখন হচ্ছে আবার আপনার মাঝখানে যে আর্মস গুলো আছে, তারপর হচ্ছে শীট গুলো বসাইতে হবে, চারদিকে যে শীট গুলো বসবে ওগুলো দিতে হবে। এন্ড দেন ভিতরে যে আমি যে আমার এসিবি গুলো বসাবো, তারপর এলবিএস যেটা বলেন, আপনি যেই প্যানেল করতেছেন ওই ইকুইপমেন্ট অনুযায়ী, মেজারমেন্ট অনুযায়ী আপনার ভিতরে ডিজাইনটা করতে হবে। ফোর্টি এমএম একটা লাগবে এখানে। এই থাকবে 20 10, একটা অফসেট নিতে হবে থিকনেস এর জন্য। জি ভাই, দেখতেছেন? তো এখান থেকে দেখেন আমি আবার আরেকটু স্কেল করে নিতে হবে, যেহেতু একটু ছোট আছে। একটু তাড়াতাড়ি করতেছেন, তার জন্য মেজারমেন্ট গুলো একটু এদিক সেদিক হবে। তো আপনার যখন মেজারমেন্ট ফুল স্কেল ধরে করবেন, দেন স্মুথলি ডিজাইনটা করতে পারবেন।
এই টার্মস আছে এখানে মাঝখানে কিন্তু আমাদের হিট বসবে, লেন্থ হবে কতটুকু স্কেল করে নিতে পারবেন আপনি এখান থেকে। কত আছে আমার 1030 mm। একটু রানে হবে না, মেল্ট করা লাগবে না, জাস্ট সিম্পল ওয়েতে আমরা করবো আজকে। নেক গ্রুপ and then symbols. আপনার যে লোড ব্রেক পিসটা বসবে এলবিএস এর যে প্যানেল ছিল এটা, ওর পিছনে কানেকশন গুলো যেগুলো আছে এগুলো হবে এরকম করে। আচ্ছা আপনার স্টেপ বাই স্টেপ কিন্তু এটা উঠবে, তার একটু সময় লাগবে হয়তো এগুলো সবগুলো শেষ করতে। আমরা আজকে জাস্ট একটা ডেমো দিলাম যে এগুলো কিভাবে ইউজ করতে হবে আপনাদের এগুলো নিয়ে। তো আপনি কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? ভাইয়া, কি ভাইয়া বলেন? আপনি যে ড্রয়িংটা যে করলেন ভাইয়া, এটা কি আপনি প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার নিয়ে করলেন? হ্যাঁ, এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্টস, কিন্তু আপনি দেখেন যেগুলো আর্মস আপনার কমন যেগুলো ওগুলো কিন্তু বারবার ইউজ করা লাগবে। এগুলো হচ্ছে আপনি কপি করবেন, কপি মুভ স্কেল করে ছোট বড় করে আপনি দেন ইয়া করতে পারবেন, ইউজ করতে পারবেন। ঠিক ভাইয়া আছে, ওই যে ওখানে যে দেন হচ্ছে আপনারা দেখবেন একটা প্যানেল বানানোর পরে এটা হচ্ছে আপনি কম্পোনেন্ট করবেন, মেক কম্পোনেন্ট করার পরে এইটা দেখবেন আপনার বারবার এটা ইউজ হচ্ছে। তো একবার যখন আপনি একটা ডিজাইন রেডি করবেন দেন পরবর্তীকালে আপনার ওইটা ইউজ করতেছেন, খালি সিম্পল কিছু চেঞ্জ আইবো, ওই চেঞ্জ গুলো আপনারা খালি করবেন জাস্ট। না না ভাইয়া, ওই যে ওখানে যে ডিফল্ট ট্রে নামের একটা অপশন আছে, এই যে এইদিকে ডান পাশে ভাইয়া। হ্যাঁ, ওখানে যে এই যে এন্ট্রি ইনফরমেশন, ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, স্টাইল, ট্যাগ, এগুলো কি আলাদা আলাদা একটা করে লেয়ার? হ্যাঁ, জি জি জি। এই যে এগুলা, জি 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 ভাইয়া। না না না, এই ম্যাটেরিয়ালটা আমি আপনাকে দেখাই যে ম্যাটেরিয়ালে কি করছেন ডাউনলোড
লেয়ার যদি নেই, তাহলে দেখবেন এখানে স্টিল আছে। এটি হচ্ছে কালার, মেটাল, কি বুঝেছি। এটা দেখেন, করলাম জাস্ট ক্লিক করে কালার প্যাকেট আসলো। এটি যদি আমি এখানে ক্লিক করি, দেন হচ্ছে ওই কালারটা কিন্তু এখানে হয়ে যাবে। আমি যেটাতে দিব, এটা তো আপনি একটা মেক করবেন, ওইটা কম্পোনেন্ট করবেন, দেন ওই কম্পোনেন্টসটা কিন্তু আপনি বারবার কাজে লাগাতে পারবেন। তবে আমাদের অনেক সময় হয়ে গেছে আজকে, তো কিছু দেখানো সম্ভব না, আরো অনেক কিছু বাকি আছে। তো এগুলো আপনারা মেইন কোর্সে অনেক কিছু জানতে পারবেন, সবকিছু ইন ডিটেইলে। তো আজকের এই পর্যন্ত, আপনাদের আরো কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারেন। একটু কোর্স ফিটা যদি বলতেন, আর একটু হ্যাঁ মডিউলটা যদি দিতেন, কোর্সের হ্যাঁ মডিউলটা। হ্যাঁ, অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের চ্যাট বক্সে দিয়ে দিবেন। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে কোর্স মডিউলটা, কোর্স পেমেন্ট কি আছে সবকিছু দিয়ে দেবেন। আমাদের কোর্সটা হচ্ছে 7,500 টাকা, কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট অফার চলতেছে, যেটা ঈদ অফার ছিল ওইটাই আমরা রাখতেছি এখন 6,000 টাকায়। কোর্স মডিউলটা দিতেন, যে এখানে কি কি হ্যাঁ শেখা। অবশ্যই, কোর্স মডিউলটা হচ্ছে কি, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাইকে দিয়ে দেওয়া হবে। যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই আপনাদের কাছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে আছে, প্লাস আপনারা যদি আরো ইম্পর্টেন্ট মনে করেন তাহলে চ্যাট বক্সে লিখে রাখতে পারেন, দিয়ে দেওয়া হবে সবকিছু। তো ভাই, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন। আমরা আজকে এই পর্যন্ত শেষ করে দেবো, যেহেতু অনেক লং টাইম আমরা সেমিনারটি কন্টিনিউ করছি, আর অনেকেই নাই আমাদের সাথে, প্লাস অনেকেই লিভ নিয়ে নিছে। তো চাচ্ছি আমরা এখানেই শেষ করে দিব, কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা ভাই, আপনাদের আরো ইন ডিটেইলে এই কোর্স সম্পর্কে আরো যদি কারো কিছু বিস্তারিত জানা দরকার থাকে, আমাদের চ্যাট বক্সে আমাদের নাম্বার গুলো দিবেন, আমরা হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করবো। এন্ড দেন আজকের মতো এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি।